আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায়, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে শুরু করি। আপনারা হয়তো জানেন আমি নতুন জয়েন করেছি, তো ভাইভা ছাড়া আপনাদের সাথে আমার এর আগে তেমন একটা ইন্টারাকশন হয়নি। তো এই ক্লাসটা যখন নিব, আমি আসলে চিন্তা করছিলাম কিভাবে ক্লাসটা নেওয়া যায়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া যায় বা ওয়ান নোটে বা জ্যাম বোর্ডে নেওয়া যেত। কিন্তু শেষ পর্যন্ত আমি যেটা চিন্তা করলাম, আমার নিজের আন্ডারগ্র্যাড লাইফে যেভাবে আমি পড়েছি, যেটা আমাকে সবচেয়ে বেশি এফেক্টিভ ছিল, যেটা আমার জন্য সেভাবে যাতে সেভাবে পড়ানোর চেষ্টা করি, সেটা ছিল আমি নিজের কিছু নোট বানাতাম। তো নোটটা বানাতে বানাতে আমার শেখা হয়ে যেত আর কি। তো আমি যেটা চিন্তা করলাম, আপনাদের ক্লাসটা আমি মোটামুটি নিজের আরেকটা নোট বানালাম, সেটা থেকেই আপনাদেরকে পড়াবো এবং আপনাদেরকে এই নোটের পিডিএফটা দিয়ে দিব। তো সেটাতে আপনাদের একটা রেফারেন্স হয়ে থাকবে আর কি। তো সেটা হয়তো ভালো হবে। তবে এভাবে পড়ানোর একটা অসুবিধাও আছে, যখন আমি ওয়ান নোটে পড়াবো বা জ্যামবোর্ডে পড়াতাম, তখন একসাথে ধরুন আমি যখন প্রবলেমগুলো করছি, তখন আমি রিয়েল টাইমে প্রবলেমগুলো আপনাদেরকে দেখাতে পারছি। আমি এখানে কিন্তু আমার প্রবলেমগুলো অলরেডি করে রেখেছি, আমি করে রেখেছি এখানে। সো সেটা একটা প্রবলেম হতে পারতো, বাট আশা করি ওটা সমস্যা হবে না, সেভাবে আহ, দেখাতে পারবো আর কি। ঠিক আছে, তো শুরু করা যাক। মোটামুটি তিনজন এসে গেছেন। আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো, আপনারা জানেন, সেটা হচ্ছে এসি সার্কিট ফান্ডামেন্টালস আর কমপ্লেক্স নাম্বারের একটা রিভিউ হবে আর কি। তো এখানে আপনাদেরকে যেটা দিয়ে আসলে শুরু করতে চাই, সেটা হচ্ছে এতদিন আপনারা যা পড়েছেন, আচ্ছা কোনো প্রশ্ন থাকলে বা কোথাও কোনো কনফিউশন থাকলে সাথে সাথে বলবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে এতদিন আপনারা যেটা পড়েছেন, ধরেন ডিসি সার্কিট বা ট্রানজিয়েন্ট সার্কিট, এগুলোর সাথে এসি সার্কিটের পার্থক্যটা কোথায়? কেন আমরা আলাদাভাবে এসি সার্কিট অ্যানালাইসিস করি? কেন আলাদাভাবে এসি সার্কিটের দরকারই বা হয় কেন? এই এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমার ইম্পর্টেন্ট মনে হয়, এগুলো এই জায়গাটা থেকে শুরু করব। তো সেখানে শুরু করি। এখানে তো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিসি সার্কিট, এবং ডিসি সার্কিটে যেটা হয়, আপনার একটা সোর্স থাকে, এই সোর্সটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আমাকে দিচ্ছে। হ্যাঁ, সময়ের সাথে এই ভোল্টেজটার কোন রকম চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ অলওয়েজ একেবারে ধরেন এটা যদি 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স হয়, অলওয়েজ 5 ভোল্টের একটা ডিফারেন্সই এখানে এটা মেনটেন করবে। অলওয়েজ সেটার জন্য যে কারেন্টটা ফ্লো হওয়ার কথা, অলওয়েজ সেই কারেন্টটাই ফ্লো করবে, সময়ের সাথে চেঞ্জ হয় না। যখন কিনা রিসেন্টলি আপনার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসও পড়েছেন যতদূর জানি। তো এটার ক্ষেত্রে যেটা হয়, এটার ক্ষেত্রে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে আসলে কিছু আলাদা সার্কিট এলিমেন্টস আমরা দেখি, যেমন ক্যাপাসিটর বা ইন্ডাক্টর। এই ধরনের কেসে হচ্ছে একটা ক্ষুদ্র সময়ের জন্য এই যে ধরুন এখানে যে ভোল্টেজটা, এই পয়েন্টের ভোল্টেজটা চেঞ্জ হতে পারে। এটা এটা কিন্তু খুব অল্প একটা সময়, মানে স্টেডি স্টেট রিচ করার আগ পর্যন্তই এটা হয়। ধরেন আমি যখন এই সুইচটা অন করব, অর্থাৎ কানেক্ট করব, তখন এই গ্রাফ থেকে যেটা দেখা যাচ্ছে, এখানে আগে একটা ভোল্টেজ ছিল, সেটা থেকে আস্তে আস্তে এই যে ভোল্টেজ সোর্স যেই ভোল্টেজটা আমাকে সাপ্লাই দিচ্ছে, সেটা রিচ করবে। আর যেহেতু এটা ডিসি সোর্স, সেহেতু এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তো স্টেডি স্টেটে এই ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজ, সেটাই এই পয়েন্টে থাকবে। এরকম ছিল ট্রানজিয়েন্টের ব্যাপারটা। তো এসি সার্কিটে এসে আমরা আসলে কি দেখি? এসি সার্কিটে এসে আমরা যেটা দেখি, এখানে আসলে সময়ের সাথে সাথে আমার ভোল্টেজের যে ম্যাগনিটিউডটা, সেটা চেঞ্জ হতে থাকে। অর্থাৎ ধরুন এটা শুরুতে 5 ভোল্ট ছিল, 1 সেকেন্ড পর দেখা গেল সেটা 0 ভোল্ট হয়ে গিয়েছে, আরেক সেকেন্ড পর দেখা গেল সেটা -5 ভোল্ট হয়ে গিয়েছে, আরেক সেকেন্ড পর আবার 0 ভোল্ট, আবার 5 ভোল্ট, এভাবে অর্থাৎ অল্টারনেট করে করে কারেন্টের দিক বদল হতে থাকে। কেন এই দিক বদল করে করে হয়, এই কারেন্টটাকে কেন আমরা ইউজ করি, সেটাতে আমি পরে আসছি। বাট এটা আরেকটা ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। একটু দেখুন। আহ, এই সার্কিটটা কি দেখা যাচ্ছে? সার্কিট না, মানে এই স্ক্রিনটা। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তো
এখানে যেটা করব দেখেন, একটা ডিসি ভোল্টেজ সোর্স নিলাম, একটা রেজিস্ট্যান্স নিলাম, হ্যাঁ একদম সিম্পল জিনিস। এটা হচ্ছে আমার ডিসি কারেন্ট, অর্থাৎ একটা পার্টিকুলার দিকে অলওয়েজ একই কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে এখানে। কারেন্টের ভ্যালু কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। এই দেখুন 1 মিলি অ্যাম্পিয়ার যেটা, সেটা 1 মিলি অ্যাম্পিয়ারই থাকছে সব সময়। এই যে 1 ভোল্ট ভোল্টেজ 1 ভোল্টই থাকছে সব সময়। তো এখন আমরা এই এটাকে চেঞ্জ করে দেব। এটার জায়গায় আমরা কি আনবো, এটা হচ্ছে এসি কারেন্ট আর কি। ডিসি কারেন্টে আমরা কি দেখছিলাম যে একই দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, কিন্তু এসি কারেন্টে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভোল্টেজের পরিমাণটা কমছে বাড়ছে। এটা ভোল্টেজটা দেখাচ্ছে, ভোল্টেজের পরিমাণটা এক এক সময় এক এক রকম হচ্ছে, এবং কারেন্টটাও দেখেন কখনো এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে ফ্লো হচ্ছে, আবার কিছুক্ষণ পরে উল্টো দিকে ফ্লো হওয়া শুরু করছে। এই যে পুরো ব্যাপারটা, এটাই হচ্ছে বেসিক্যালি অল্টারনেটিং কারেন্ট। ডিসি কারেন্ট একই দিকে ফ্লো হয়, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, আর এসি কারেন্ট সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এসি কারেন্টের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, সেটা হচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পরই দিক পরিবর্তন করছে। কনস্ট্যান্ট একটা পিরিয়ড আছে, আপনারা সাইন কোসাইন কার্ভ এগুলো তো পড়েছেন, ঠিক সেরকম এটা একটা কনস্ট্যান্ট পিরিয়ড আছে। ধরেন এই সার্কিটে যেরকম মনে হচ্ছে হয়তো 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো একটা রোটেশন হচ্ছে এখানে, ঠিক আছে, অর্থাৎ একটা পার্টিকুলার পিরিয়ড আছে এটা। তো এই আর কি মোটামুটি এই ব্যাপারটা। তো আবার আমরা পিডিএফ এ ফিরে যাই। পিডিএফটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এই লোকটাকে, আপনারা যারা গ্রিন মাইল মুভিটা দেখেছেন তারা তাকে চেনেন। এই আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে তাকে যেই যে জিনিসটার সাহায্যে তাকে মৃত্যুদণ্ডটা দেওয়া হয়েছিল, অর্থাৎ ইলেকট্রিক্যাল চেয়ার। ইলেকট্রিক্যাল চেয়ারের কথা এখানে কেন আসলো? কারণ আমরা এতক্ষণ যে এসি এবং ডিসি কারেন্টের কথা বলছি, যখন এসি কারেন্টটা শুরুতে আসলো, প্রায় একই সময় ডিসি কারেন্টও আবিষ্কৃত হয়েছিল। ওই সময় এই দুটো কারেন্টের মধ্যে একটা ওয়ার হয়েছিল, দ্য ওয়ার অফ কারেন্টস বলা হয়, দ্য ব্যাটল অফ কারেন্টস বলা হয়। তো এই ওয়ারের যে দুটো পক্ষ ছিল, একজন ছিলেন টেসলা আর একজন ছিলেন এডিসন। আমরা সবাই জানি এডিসনকে, আমরা সবাই চিনি, তিনি বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন, এরকম অনেক কিছু। তো এডিসন যখন সেটা আবিষ্কার করেন, তিনি পুরো দস্তুর একজন ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। তো এডিসন যেটা করেছিলেন, তিনি তার সেই ডিসি কারেন্ট সাপ্লাই দেওয়া শুরু করেছিলেন, কিন্তু ডিসি কারেন্টের একটা অসুবিধা হচ্ছে খুব লং ডিস্টেন্সে ডিসি কারেন্ট আসলে সাপ্লাই দেওয়া যায় না। তো খুব অল্প অল্প ডিস্টেন্সে এডিসনকে অনেকগুলো মানে ডিসি কারেন্টের স্টেশন বসাতে হয়েছিল। আচ্ছা, একজন এসেছে। হ্যাঁ, তো খুব অল্প অল্প ডিস্টেন্সে এডিসনকে ডিসি কারেন্টের সেই স্টেশনগুলো বসাতে হয়েছিল, এবং এটার ফলে যেটা হয়েছিল, টেসলা এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে লং টার্মে এই ডিসি কারেন্টটা আসলে, বিশেষ করে লং ডিস্টেন্সে, এটা কখনো স্ট্যান্ড করবে না। তো তিনি তখন এসি কারেন্টের ধারণাটা আনেন, এবং বেসিক্যালি তিনি তার ইলেকট্রিক্যাল কোম্পানি, টেসলা ইলেকট্রিক্যাল কোম্পানির মাধ্যমে ইলেকট্রিক চেষ্টা করেন। ওই সময় আসলে যুদ্ধটা শুরু হয়। এডিসন, যিনি কিনা অনেক টাকা অলরেডি ইনভেস্ট করে ফেলেছিলেন ডিসির পিছনে, তিনি টেসলার এই এসি কারেন্ট যাতে কোনোভাবেই জনপ্রিয় না হতে পারে, সেটার জন্য একটা স্মিয়ার ক্যাম্পেইন চালানো শুরু করেন। সেটার জন্য তিনি স্মিয়ার ক্যাম্পেইনটা অনেকভাবে করেছিলেন। তার মধ্যে একটা জিনিস ছিল, তিনি লবিং করা শুরু করেছিলেন রাষ্ট্রের উঁচু জায়গায় যেসব মানুষজন ছিলেন তাদের সাথে। আরেকটা বিষয় ছিল যে তিনি মানুষের মনে ভীতি সঞ্চার করার চেষ্টা করছিলেন যে এসি কারেন্ট আসলে খুবই ভয়ঙ্কর। সেটার জন্য তিনি কি করেছিলেন? সেটার জন্য তিনি খুবই খুবই ঘৃণ্য কিছু কাজকর্ম শুরু করেছিলেন। তার মধ্যে ছিল তিনি পাবলিক প্লেসে অনেক
বিভিন্ন ধরনের প্রাণীকে এসি কারেন্টের শক দিয়ে মারা শুরু করেছিলেন, এবং এডিসনেরই দুইজন শিষ্য এই সময়টাতে স্মিয়ার ক্যাম্পেইন চালিয়ে ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করে, এবং এই ইলেকট্রিক চেয়ার পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটাও পাবলিকলি করা হয়েছিল যাতে মানুষের মনে এসি কারেন্টের ব্যাপারে ভীতি সঞ্চার হয়। তো এটার ফলে আসলে যেটা হয়েছিল, শর্ট টার্মে এটা এডিসন আসলে সফল হয়েছিলেন। শর্ট টার্মে এসি কারেন্ট তখন খুব একটা জনপ্রিয় হতে পারেনি, খুব নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া। এই কারণে যেটা হয়েছিল, টেসলা যখন মারা যান তিনি একদম কপর্দকশূন্য অবস্থায় মারা গিয়েছিলেন। তিনি খুবই গরিব ছিলেন আর কি। আর ডিসি কারেন্ট তখন কিছুদিনের জন্য মানে স্টে করে গিয়েছিল, কিন্তু লং টার্মে আসলে ডিসি কারেন্ট স্টে করার কথা না, কারণ আমরা এখন যেটা দেখবো আসলে যে লং ডিস্টেন্সে যখন ট্রান্সমিশন আমরা করব কারেন্ট, তখন ডিসি কারেন্ট আসলে সুইটেবল না। ইদানিং কিছুটা চেঞ্জ হচ্ছে ব্যাপারটা, ইদানিং লং ডিস্টেন্সেও ডিসি কারেন্ট সাপ্লাই দেওয়ার একটা প্রবণতা আসছে, বাট মূলত এসি অনেক বেশি সুবিধাজনক এক্ষেত্রে অল্টারনেটিভ কারেন্ট। এখন আমরা দেখবো কেন সেটা, ওয়াই এসি কারেন্ট। তো আমি যতটুকু বুঝি, এই এসি কারেন্টকে প্রেফার করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজনটা হচ্ছে লং ডিস্টেন্সের ট্রান্সমিশনটা এসি কারেন্টে পসিবল, ডিসি কারেন্টের মাধ্যমে সেটা পসিবল না। এখন এসি কারেন্টটা লং ডিস্টেন্সের ট্রান্সমিশন কিভাবে পসিবল, সেটার জন্য আমাদের জানতে হবে ট্রান্সফরমার কি আসলে। ট্রান্সফরমার শুধুমাত্র এসি কারেন্টের ক্ষেত্রেই ব্যবহার করা যায়, অর্থাৎ এসি কারেন্টের ক্ষেত্রে ট্রান্সফরমারটা কাজ করে, ডিসি কারেন্টের ক্ষেত্রে কাজ করে না। আর এই ট্রান্সফরমার আবার খুবই গুরুত্বপূর্ণ লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য, যে কারণে লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য এসি সুইটেবল বলে গণ্য হয়, এবং সে কারণে এসি ইউজ করা শুরু হয় আর কি। তাছাড়া এসি আসলে হাই ভোল্টেজ জেনারেট করতে পারে এসি কারেন্ট, এবং এটা আসলে চিপও এসি কারেন্ট জেনারেট করা। তো এটা আসলে মোটামুটি সেই ট্রান্সফরমারের সাথেই যায়, বেসিক্যালি ট্রান্সফরমার ইউজ করেই হাই ভোল্টেজটা জেনারেট করা যায়, হাই ভোল্টেজে ট্রান্সফর্ম করা যায়, এটাই। আরেকটা বিষয় হচ্ছে এই স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায়। স্টেপ আপ বা স্টেপ ডাউন কি? স্টেপ আপ হচ্ছে আপনার ধরুন 200 ভোল্ট এখন আপনার কাছে আছে, এটাকে আপনি কোন রকম পাওয়ারের লস ছাড়াই আপনি, বা অল্প পাওয়ারের লসে সেটাকে আপনি 20,000 ভোল্টে পরিণত করতে চাচ্ছেন। এটা হচ্ছে ভোল্টেজটা বাড়িয়ে দিচ্ছি না, ভোল্টেজ একটা এই বিষয়টা ভোল্টেজকে বাড়ানোটাকে আমি স্টেপ আপ বলতে পারি। আবার যখন সেই 20,000 ভোল্টকে আমি 200 ভোল্টে নামিয়ে আনার চেষ্টা করব, সেটাকে আমরা স্টেপ ডাউন বলতে পারি। এ ব্যাপারে বিস্তারিত আসছি একটু পরে। আর এটার সাথেই আবার রিলেটেড আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার লসটা এসিতে কম হয়। সেটা কিভাবে? বেসিক্যালি এই যে পাওয়ার লসের যে ফর্মুলাটা, কপার লস যেটা ওয়্যারের মধ্যে, সেটা হচ্ছে I²R। অর্থাৎ আপনি যদি কারেন্টটা কোনোভাবে কমাতে পারেন, তাহলে আপনার পাওয়ার লস অনেক কম হবে, এবং পাওয়ার লস যত কম হবে তত দূরে আপনি কারেন্টটা ট্রান্সমিট করতে পারবেন। তো সেটা আসলে এসিতে করা হয়, এটাও পরে আসছি, আমি বিস্তারিত দেখাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এসি কারেন্টকে আসলে খুব ইজিলি ডিসি কারেন্টে কনভার্ট করা যায়। যাই হোক, এটা কি? এটা হচ্ছে যে ট্রান্সফরমারের কথা আমি বলছিলাম, সেটাই। আপনি ইলেকট্রিক পোলে আপনারা এই জিনিসটি প্রায়ই দেখতে পাবেন, ট্রান্সফরমার। এর ভেতরে আসলে কি থাকে সেটা হচ্ছে এটা। বেসিক্যালি এর ভেতরে যেটা থাকে, একটা প্রাইমারি কয়েল থাকে, এটা বেসিক্যালি ওয়্যার কিন্তু কয়েল আকারে আছে আর কি। একটা সেকেন্ডারি ওয়্যার থাকে। লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু এই প্রাইমারি সাইডের সাথে সেকেন্ডারি সাইডের কিন্তু কোনো ডিরেক্ট কানেকশন নেই কারেন্টের, কিন্তু ট্রান্সফরমারে একটা ম্যাগনেটিক এফেক্ট থাকে, যেটার কারণে এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার কারণে এই সেকেন্ডারি সাইডেও কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। সেটা কিভাবে, সেখানে আমরা আসছি। ওই বিষয়টির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে একটা কোর। এই ট্রান্সফরমারে এই ওয়াইন্ডিং গুলোর সাথে একটা কোর থাকে, যেটা এই ম্যাগনেটিক যে ফ্লাক্সটা থাকে সেটাকে যাতে এফিশিয়েন্টলি ইউজ করা যায় সেটা নিশ্চিত করে। আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট, যেটার কথা আমি বলছি সেটা আসলে কি। ডিসি কারেন্টে আপনি যখন ধরেন একটা ওয়্যারে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, যখন কারেন্ট ফ্লো হতে থাকে তখন ওই কারেন্টের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় কারেন্টের চারপাশে, অনেকটা এভাবে। হ্যাঁ, তো যদি কারেন্টের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তাহলে ঠিক উল্টাটাও পসিবল হওয়ার কথা ছিল। অর্থাৎ যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সেটার জন্য কারেন্ট ফ্লো করার কথা ছিল, বাট টার্নস আউট যে আসলে সেটা হয় না। অর্থাৎ যদি একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড থাকে এখানে, কনস্ট্যান্ট কারেন্টের জন্য কনস্ট্যান্ট ম্যাগনেটিক, তো কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড থাকলে সেটার জন্য আসলে কারেন্ট ফ্লো হয় না। কিন্তু যে কারণে আসলে এসি জিতে গেল ওয়ারটা, সেটা হচ্ছে এই বিষয়টা। যখন কিনা ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয়, আপনি চিন্তা করেন যখন এসি ধরেন এখানে 5 ভোল্ট যাচ্ছে, তখন একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যত বেশি কারেন্ট হবে তত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড থাকবে। হ্যাঁ, তো
5 ভোল্ট না, ধরুন 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তো এসি যেহেতু, সেই কারেন্ট তো কমতে থাকবে একটা টাইমে, তো বা কমবে বাড়বে এরকম। তো 5 ভোল্ট থেকে সেটা ধরেন 2.5 অ্যাম্পিয়ার হয়ে গেল, তখন ম্যাগনেটিক ফিল্ডটাও একটু কমে যাবে। আবার 2.5 থেকে সেটা -2.5 হয়ে গেল, এখন কিন্তু কারেন্টের দিকটাই পরিবর্তন হয়ে গেছে, তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা উল্টা দিকে চলে আসবে। একই রকম একদম -5 হয়ে গেল, তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ওই নেগেটিভ হওয়ার পরে যা হয়েছিল সেটা থাকছে, এবং ম্যাগনেটিক ফিল্ড আরো স্ট্রং হচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটাই চেঞ্জ হচ্ছে। তো এটাতে যেটা দেখা গেল আসলে, যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে ইভেন্চুয়ালি যেটা ডিসিতে আমরা হবে ভেবেছিলাম সেই জিনিসটা হয়, অর্থাৎ একটা কারেন্ট ইনডিউস হতে পারে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। আশেপাশে যদি কোনো ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো ওয়্যার থাকে, সেখানে একটা কারেন্ট ইনডিউস হয়। তো ট্রান্সফরমারে এই জিনিসটাকে ইউজ করা হয় কিভাবে, সেখানে আসছি। তো যেটা বুঝাতে চাচ্ছিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা ডিসির ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে আর এসির জন্য ভ্যারিং থাকে। ভ্যারিং যখন হয় এই ম্যাগনেটিক ফিল্ড, তখনই কারেন্টটা ক্রিয়েট হয়। ঠিক আছে, এখন দেখি আমরা ট্রান্সফরমার আসলে কি কাজ করে। ট্রান্সফরমার যেভাবে কাজ করে, সেটার মেইন প্রিন্সিপালটা হচ্ছে ফ্যারাডের মিউচুয়াল ইন্ডাকশন ল। তো মিউচুয়াল ইন্ডাকশনটা কিরকম, ধরেন একটা কয়েলে কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ, বা ভোল্টেজ, একটা ভোল্টেজ ইনডিউস আছে এই কয়েলে। তো যখন কিনা এখানে একটা কারেন্ট বা ভোল্টেজ আছে, তখন সেটা আশেপাশে ক্লোজ প্রক্সিমিটিতে আরেকটা যদি কয়েল থাকে, সেটার মধ্যেও একটা ভোল্টেজ ইনডিউস করতে পারে। সেই ভোল্টেজটা কতটুকু ভোল্টেজ ইনডিউস করবে, সেটা আবার ডিপেন্ড করে এই এই যে কয়েলগুলো, সেগুলোতে কতগুলো টার্ন আছে সেটার উপর। সেখানে আমি পরে আসছি। তো বেসিক্যালি এই যে একটা কয়েল থেকে আরেকটা কয়েলে কারেন্ট বা ভোল্টেজ ইনডিউস করতে পারছে, সেই বিষয়টিকে কাজে লাগিয়ে ট্রান্সফরমারটা আসলে কাজ করে। তো এই কয়েলটা এই কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস করছে, যেটা সেকেন্ডারি কয়েল, এবং এখানে কোনো ডিরেক্ট কানেকশন কিন্তু নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন এই ভোল্টেজটা ইনডিউস করছে, তখন পাওয়ার যেটা ছিল সেটা কিন্তু কনজার্ভড থাকবে। অর্থাৎ এখানে যদি আমার পাওয়ার পি থাকে, এখানে সেই পাওয়ার বাড়বে বা কমবে না, একই পরিমাণ পাওয়ার আসলে এখানেও ট্রান্সফর্ম হবে আর কি। তো এখানে পাওয়ারের সূত্র কি আমরা জানি, ভিআই সমান পাওয়ার। তো প্রাইমারি সাইডে যদি ভিপি আইপি হয় পাওয়ার, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ, তো পাওয়ার হবে ভিপি আইপি। সেকেন্ডারি সাইডে পাওয়ার হবে ভিএসআইএস, এটা কারেন্ট, এটা ভোল্টেজ, তো ভিএসআইএস। তো আমার কনজারভেশন ল আমাকে যেটা বলছে, ভিপি আইপি ইজ ইকুয়াল টু ভিএসআইএস। ঠিক আছে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে স্টেপ আপ বা স্টেপ ডাউন যেটা আমি বলেছিলাম সেটা করা যায়। কিরকম, আপনার ভিপি আইপিতে, হ্যাঁ, এই ভোল্টেজটা ধরেন কম আর কারেন্টটা বেশি, আমি যদি কোনোভাবে এখানে ভিএসটাকে বাড়াতে চাই বা বাড়াতে পারি, তখন যেটা হবে, আইএসটা কমে যাবে, কারণ পাওয়ার তো সেম, পাওয়ারটা তো কনজার্ভ করে রাখতে হবে, তাই না? তো ভিএস যদি বাড়াতে পারি সেকেন্ডারি সাইডে, তাহলে আইএসটা কমে যাবে, বা আইএস যদি বাড়াই তাহলে ভিএসটা কমে যাবে। এই জিনিসটিকে কাজে লাগিয়ে আসলে স্টেপ ডাউনটা করা হয়। তো সেটাই এখানে দেখাচ্ছি আর কি। এখন স্টেপ আপ স্টেপ ডাউনটা কতটুকু আসলে স্টেপ আপ বা স্টেপ ডাউন আপনি করতে পারবেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার নাম্বার অফ টার্নস যেটা থাকে এই কয়েলগুলোতে যে ঘুরছে না, এই টার্নের সংখ্যা কত তার উপর ডিপেন্ড করে। তো টার্নের সংখ্যাটা ধরুন প্রাইমারি সাইডে সেটাকে আমরা এনপি বলি, আর সেকেন্ডারি সাইডে এনএস। হ্যাঁ, তো একটা জিনিস ডিফাইন করা হয়, সেটা হচ্ছে টার্নস রেশিও। এই এনপি বাই এনএস, অর্থাৎ প্রাইমারি সাইডের টার্ন ডিভাইডেড বাই সেকেন্ডারি সাইডের টার্ন, এটাকে আমরা এন অর্থাৎ টার্নস রেশিও বলি। তো কেন আসলে এটা হয়, কারণ এই নাম্বার অফ টার্নটা ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে আসলে ডিরেক্টলি রিলেটেড। এটা নিয়ে আপনাদের আরো বিস্তারিত বলা যেত, বাট আপনাদের এই কোর্সের আওতার বাইরে, এই কারণে আমি যাচ্ছি না। বাট যখন বেশি এই ফ্লাক্সের সাথে এই টার্নের সংখ্যার একটা রিলেশন আছে, এই কারণে আসলে টার্নস রেশিওর উপর ডিপেন্ড করে স্টেপ আপ স্টেপ ডাউনের ব্যাপারটা। তো যেটা বলছিলাম, টার্নস রেশিও হচ্ছে এনপি বাই এনএস। তো ভিপি আর ভিএস এর সাথে এটা সম্পর্ক হচ্ছে এনপি বাই এনএস সমান ভিপি বাই ভিএস, অর্থাৎ টার্ন রেশিও যেটা, সেটাই আবার প্রাইমারি সাইডের ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজের রেশিওই হয়। কিন্তু কারেন্টের ক্ষেত্রে সেটা উল্টা, অর্থাৎ এই ক্ষেত্রে সেকেন্ডারি সাইডের কারেন্ট ডিভাইডেড বাই প্রাইমারি সাইডের কারেন্ট হচ্ছে টার্নস রেশিওর সমান। তো এই যে রিলেশনটা, এটা খুব ইম্পর্টেন্ট। এই রিলেশন থেকে আমরা বেসিক্যালি
কতটুকু স্টেপ ডাউন বা কতটুকু স্টেপ আপ হচ্ছে এবং এটার কারণে কোথায় কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বুঝতে পারি। একটা এক্সাম্পল দিই, ধরুন আমার স্যার 200। মানে প্রিন্সিপাল আর সেকেন্ডারি কোনটা, মানে ওটা কি মানে প্রাইমারি আর সেকেন্ডারি কোনটা, এটা কি বলে দেওয়া থাকবে? হ্যাঁ, প্রাইমারি আর সেকেন্ডারি বেসিক্যালি আপনি যেটা জানেন, হ্যাঁ অলরেডি যেখান থেকে বেসিক্যালি আপনাকে সাপ্লাই করা হচ্ছে কারেন্টটা, সেটাকে প্রাইমারি বলা হয় সাধারণত। আর যেটাতে ইনডিউস হচ্ছে সাপ্লাই করার পরে এই কয়েল থেকে নতুন যে কয়েলে ইনডিউস হচ্ছে সেটাকে সেকেন্ডারি বলা হয়। আপনি কোশ্চেনে দেখলেই আসলে বুঝবেন নরমালি যে কোনটা প্রাইমারি আর কোনটা সেকেন্ডারি। ওকে স্যার। আচ্ছা, তো যেখানে ছিলাম, এই দেখেন 200 ভোল্টকে আমি 2000 ভোল্টে ট্রান্সফর্ম করতে চাচ্ছি। সেটা কিভাবে করব? এই এনপি বাই এনএস সমান ভিপি বাই ভিএস। তাহলে আমি যদি এমন ভাবে কয়েলটা ডিজাইন করি যে প্রাইমারি সাইডের টার্নের সংখ্যার চেয়ে সেকেন্ডারি সাইডের টার্নের সংখ্যা 100 গুণ বেশি, 1/100, কারণ এনপির চেয়ে এনএস 100 গুণ বেশি হবে, তাহলে এনপি বাই এনএস সমান 1/100। তাহলে আমার যেটা হবে ভিপি বাই ভিএস 200 থেকে 20,000 যাবে আর কি, কারণ এটাও 100 গুণ। ঠিক আছে? বা আরো সহজভাবে যদি চিন্তা করি, এনপি বাই এনএস সমান ভিপি বাই ভিএস। এখন আমার 200 ভোল্টকে 2000 ভোল্টে নিতে হবে, তো ভিপি বাই ভিএস আমরা বের করে ফেলি 200 বাই 2000, তো কি আসে 1/100। এটাই হচ্ছে আমার ট্রান্স রেশিও হবে। ঠিক আছে? তো আমাকে এমন ভাবে ট্রান্সফরমারটা চুজ করতে হবে যাতে সেকেন্ডারি সাইডের কয়েলের টার্ন সংখ্যা প্রাইমারি কয়েলের চেয়ে 100 গুণ বেশি হয়। এভাবেই আসলে স্টেপ ডাউন বা স্টেপ আপটা করা হয় আর কি। ঠিক আছে? তো ফাইনালি একটু আগে যে বলেছিলাম এটার কারণে পাওয়ার লসটা কম হয়, সেটা কিভাবে, সেটা আমরা এখানে দেখি। এই যে বললাম আমার 200 ভোল্ট থেকে 20,000 ভোল্টে নিয়ে গিয়েছি, এটা এখান থেকে এসেছে ভিপি বাই ভিএস সমান 1/100। আবার ওই ইকুয়েশনে আমরা এটাও পাই না যে ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি, সেটা আবার এখান থেকে এসেছে ভিপি আইপি সমান ভিএসআইএস, পাওয়ার কনজার্ভ হওয়ার কারণে। তো সেটার কারণে যেটা হয়, এই 1/100 আবার আইএস বাই আইপির সমান হয়। তার মানে কি, আইপির 100 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ প্রাইমারি সাইডের কারেন্টের 100 ভাগের 1 ভাগ হবে সেকেন্ডারি সাইডের কারেন্ট। এখন আপনি চিন্তা করেন, আপনি ধরেন আপনার যেখানে পাওয়ার জেনারেশন করেছেন ইলেকট্রিক পাওয়ারটা, সেখান থেকে আপনি ট্রান্সমিশন লাইনে সাপ্লাই করবেন পুরো জিনিসটা। হ্যাঁ, তো আপনি যদি ওই ট্রান্সমিশন লাইনে যাওয়ার পর একটা ট্রান্সফরমার ইউজ করে 200 ভোল্টের সেই আপনার জেনারেট হওয়া কারেন্টকে 20,000 ভোল্টের কারেন্টে পরিণত করেন, তাহলে সেটার কারণেই, সেটার ডিরেক্ট এফেক্ট হিসেবে আপনার যে কারেন্টটা শুরুতে ছিল সেটা 100 ভাগ কমে যাবে না? তো এই যে 100 ভাগ কমে যাওয়ার ব্যাপারটা, এটার ফলে যেটা হয়, আমরা আগেও বলেছি, পাওয়ার লসটা হয় হচ্ছে এই ওয়্যারে যে পাওয়ার লসটা হয় কপার লস বলে, সেটা হচ্ছে আই স্কোয়ার আর, অর্থাৎ আই স্কোয়ারের সমানুপাতিক। যখন আপনার আই কমে যাচ্ছে ট্রান্সমিশন লাইনে, তখন আই স্কোয়ার স্বভাবতই আরো বেশি কমে যাবে, প্রায় 10,000 গুণ কমে যাবে। এই যে 10,000 গুণ কমে যাবে। যদি আই স্কোয়ার এতটা কমে যায়, তার মানে আপনার যে পাওয়ার লসটা হওয়ার কথা ছিল সেটাও 10,000 গুণ কমে যাচ্ছে না? যদি আপনার পাওয়ার লস এখন 10,000 গুণ কমে যায়, হ্যাঁ, পাওয়ার লস যদি আপনার 10,000 গুণ কমে যায়, তাহলে খুব ইজিলি আপনি আরো অনেক বেশি পথ এই কারেন্টটাকে ফ্লো করাতে পারবেন, এই কারেন্টটাকে ট্রান্সমিট করতে পারবেন, তাই না? এই কারণেই ধরেন আপনার আমরা যখন কাপ্তাই থেকে ধরেন ঢাকায় পাওয়ার সাপ্লাই করব, তখন আসলে এভাবে পাওয়ারটা সাপ্লাই করতে হয়। ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে, একটু আগে আপনাদেরকে যে ইলাস্ট্রেশনটা দেখিয়েছিলাম এফডি সার্কিটে, যে ডিসি সার্কিটে কিন্তু আপনার ধরুন কাপ্তাই থেকে আমার ঢাকায় কারেন্ট ফ্লো করতে হচ্ছে। ডিসি সার্কিটে আপনার কাপ্তাই থেকে ইলেকট্রনটা বেসিক্যালি, বা ঢাকা থেকে ইলেকট্রনটা কাপ্তাইয়ে ফ্লো করাতে হতো। কিন্তু এসির ক্ষেত্রে আসলে সেটা লাগে না, কারণ যেহেতু একটা নির্দিষ্ট টাইম পর পর অসিলেট করছে ইলেকট্রনগুলো, সেহেতু বেসিক্যালি ঢাকার যে ইলেকট্রনগুলো সেগুলো ঢাকাতেই থাকে, ঢাকা একটা নির্দিষ্ট জায়গায় অসিলেট করতে থাকে, কাপ্তাইগুলো কাপ্তাই একটা নির্দিষ্ট জায়গায় অসিলেট করতে থাকে। অর্থাৎ এই দিক থেকেও এসি যে ট্রান্সমিট করা লং ডিস্টেন্সে, সেটা অনেক বেশি রিয়ালিস্টিক। ঠিক আছে? তো মোটামুটি এইসব কারণে আমরা এসি ইউজ করি, আশা করি বোঝা গেছে। তো এখন আসি আমরা এসি সার্কিট অ্যানালাইসিসে। হ্যাঁ, এসি সার্কিট অ্যানালাইসিস করতে গিয়ে প্রথমে যেটা বলবো, এটা হচ্ছে একদম আপনাদের সিম্পল একটা সার্কিট। জাস্ট এখানে ডিসি সোর্সের বদলে একটা এসি সোর্স এনেছি, এখানে কোসাইন ফাংশন আছে, তার মানে এটি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, একটা পিরিয়ড আছে, তো এটা একটা এসি সোর্স। হ্যাঁ, তো
কিভাবে এটা আমরা এখানে ধরেন আমাকে এই কারেন্টটা বের করতে হবে। কারেন্টটা কিভাবে বের করব? ঠিক ডিসিতে আমরা যেটা করতাম, v ইজ ইকুয়াল টু IR। এখানে জাস্ট সময়ের ফাংশন বলে টিটা দেওয়া আছে, বাট বেসিক্যালি একই জিনিস, v ইজ ইকুয়াল টু IR। তো সুতরাং I ইজ ইকুয়াল টু v বাই r। আমরা সরাসরি v এর ভ্যালুটা বসাই 50 cos 60 প্লাস 30 ডিগ্রি। এখানে 60 যেটা 6 হচ্ছে আমার ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে ফেজ। হ্যাঁ, তো 50 cos 60 প্লাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই r অর্থাৎ 1k ওম যেটা সেটা। তো সরাসরি এই ক্যালকুলেশনটা করে আমরা এটা পাই 1/20 cos 60 প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ একদম ডিসিতে আমরা যেভাবে কাজ করেছি হুবহু সেটাই আমরা এখানেও করতে পারি, যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে। সমস্যাটা হয়ে গিয়ে যখন আমার ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স থাকে, তখন জিনিসগুলো কিছুটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? একটু এদিকে তাকাই আমরা। দেখেন, ধরেন ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স আছে এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। যদি এটা ডিসি হয়, আমি ডিসি কেসটা এখানে দেখাচ্ছি। আমরা জানি এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজের মান হবে v ইজ ইকুয়াল টু ইন্ডাকটেন্সের ইকুয়েশন আর কি, v ইজ ইকুয়াল টু L didt। didt মানে কি? কারেন্ট সময়ের সাথে সাথে যে চেঞ্জ হচ্ছে, কি হারে চেঞ্জ হচ্ছে সেটা, রাইট? তো ডিসিতে তো কারেন্ট আসলে সময়ের সাথে সাথে চেঞ্জই হয় না, কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট, রাইট? ভোল্টেজের ভ্যালুও কনস্ট্যান্ট, কারেন্টের ভ্যালুও কনস্ট্যান্ট। যদি সেটাই হয় তাহলে didt এর ভ্যালু 0 হবে। didt এর ভ্যালু যদি 0 হয় তাহলে v ইজ ইকুয়াল টু L ইনটু 0 সমান v ইজ ইকুয়াল টু 0 হবে। আর v ইজ ইকুয়াল টু যদি 0 হয় এই দুই প্রান্তের মধ্যে, তার মানে এটা বেসিক্যালি একটা শর্ট সার্কিট, রাইট? একইভাবে যদি ক্যাপাসিট্যান্সের কথা চিন্তা করি, I ইজ ইকুয়াল টু C dv বাই dt। dv বাই dt হচ্ছে সময়ের সাথে ভোল্টেজের চেঞ্জের হার, সেটাও আবার ডিসির ক্ষেত্রে শূন্য, কারণ ভোল্টেজ আসলে কনস্ট্যান্ট থাকে সময়ের সাথে। তো সেই ক্ষেত্রে dv বাই dt সমান 0। সুতরাং I সমান C ইনটু 0 সমান, সুতরাং আইটা 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে কি? এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করছে। এই কারণে ডিসিতে আসলে আপনার যদি ইন্ডাকটেন্স থাকে বা ক্যাপাসিট্যান্স থাকে, খুব সহজে আসলে অ্যানালাইসিসটা করা যায়, কারণ একটা শর্ট সার্কিট হয়ে যায়, একটা ওপেন সার্কিট হয়ে যায়। কিন্তু এসির ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি সময়ের সাথে সাথে কারেন্টের যে পরিমাণ এবং ভোল্টেজের যে পরিমাণ দুটোই আসলে চেঞ্জ হতে পারে, বেসিক্যালি চেঞ্জ হয়। এই কারণেই এটা অল্টারনেটিং কারেন্ট। তো এগুলো যদি চেঞ্জ হয় তাহলে অ্যানালাইসিসটা অবশ্যই এটার চেয়ে একটু বেশি কমপ্লেক্স হবে। কমপ্লেক্সের কথা বলতে বলতে আমরা এখন আসলে চলে যাব কমপ্লেক্স নাম্বার রিভিউতে, কারণ কমপ্লেক্স নাম্বার রিভিউটা খুবই ইম্পর্টেন্ট আপনার এসি সার্কিট অ্যানালাইসিসের জন্য। যদি আসলে খুব সহজ, যেটা এটা মনে হতে পারে যে খুব জটিল, আসলে জটিল না, একটুখানি বুঝলেই দেখবেন যে এটা আসলে খুবই ইজি একটা ব্যাপার। সেখানে আমরা চলে আসি, এখানে আমরা ফেরত আসবো যে কিভাবে আমরা এই ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স থাকলে এসি সার্কিট অ্যানালাইসিস করি। সেখানে ফেরত আসার আগে আমাদেরকে আসলে কমপ্লেক্স নাম্বার একটা রিভিউ আমরা নিয়ে ফেলি, কারণ কমপ্লেক্স নাম্বারের কোর্সটা সম্ভবত আপনাদের মধ্যে অনেকেই করেননি। তো আমি ছোট করে একটা রিভিউ দেবো এবং এটা যতটুকু দেখাবো সেটা আসলে এনাফ হবে আপনাদের জন্য এসি সার্কিট অ্যানালাইসিসের জন্য। তো কমপ্লেক্স নাম্বার আসলে কি? কমপ্লেক্স নাম্বার আমি যতটুকু বুঝি, কমপ্লেক্স নাম্বার আসলে দুই ধরনের নাম্বারের সমন্বয়ে গঠিত হয়, একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে রিয়েল নাম্বার কি? রিয়েল নাম্বার হচ্ছে আমরা সাধারণত আমাদের ডেইলি লাইফে যেসব সংখ্যা ইউজ করি, ধরেন 1, 0, 19, 2,36,012 বা 222 মিলিয়ন, যেটাই বলুন না কেন, বা এই যে 1/2, 3/7, অর্থাৎ এই ধরনের নাম্বারগুলো, বা নেগেটিভ নাম্বার লাইক -85, -41, -5.8125, অর্থাৎ এই ধরনের নাম্বারগুলো, বা অমূলদ সংখ্যা যেগুলো আছে যেমন পাই, √2, √3, যেগুলোকে আসলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি না, এগুলো চলতেই থাকে। ধরেন প্রত্যেকটি নাম্বারই আসলে রিয়েল নাম্বার। কেন? কারণ এই যে সংখ্যা রেখার কথা মনে আছে, এটা হচ্ছে সংখ্যা রেখা। এই প্রত্যেকটা নাম্বারকে আসলে সংখ্যা রেখায় কোথাও না কোথাও পাওয়া যায়। যেমন ধরেন এই যে 1, এখানে 1 আছে। 19, ধরেন এই লাইন ধরে আমরা কোথাও চলে গেলে কোথাও একটু 19 পাবো। আরো অনেক দূরে চলে গেলে আমরা এই 2,36,012 সেটা পাবো। আরো অনেক দূর গেলে হয়তো 222 মিলিয়ন পাবো। বা এই যে 1, এই যে হাফ, সেটাও আসলে এখানে পাওয়া যায়। এটা 1, এটা 0, হাফ হচ্ছে এই জায়গায়, রাইট? হাফটা এখানে থাকবে। বা 3/7, এটা আর একটু এই পাশে থাকতে পারে, ঠিক আছে? আবার ধরেন এই যে পাই, এটাকে আমি ওভাবে আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু পাই এর ভ্যালু হচ্ছে 3.1416 এর কাছাকাছি কিছু একটা। সুতরাং এই যে এই জায়গাটাতে থাকতে পারে পাই। অর্থাৎ সংখ্যা রেখায় কোথাও না কোথাও আমরা এগুলোকে পাই। এই কারণে এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে রিয়েল নাম্বারের যে একক ইউনিটটা হচ্ছে 1। এই যে আমরা 19 বলছি, 19 কিন্তু এই একের যে ডিস্টেন্সটা 19 হচ্ছে বেসিক্যালি এটার 19 গুণ দূরে, ঠিক আছে? বা যেটাই আমরা বলি না কেন, সেটা হচ্ছে এই 1কে আপনি যত দিয়ে গুণ করতে পারবেন
সেটাই হচ্ছে সেই জায়গাগুলোর ভ্যালু, সেই নাম্বারগুলোর ভ্যালু। তো এই কারণে এটার ইউনিট হচ্ছে 1 রিয়েল নাম্বারের। এটা হচ্ছে বেসিক্যালি ইউনিট, রিয়েল নাম্বার হচ্ছে আমরা নরমালি যে সংখ্যাগুলো ইউজ করি সেটাই। এখন দেখুন ইমাজিনারি নাম্বার কি। ইমাজিনারি নাম্বার কি সেটা বলার আগে আমরা ইমাজিনারি নাম্বার কিভাবে আসলে আমাদের কাছে আসলো সেটাতে একটু যাই। 17 দশকে রেনে ডেসকার্টাস নামে একজন এই ইমাজিনারি নাম্বারের কনসেপ্টটি আনেন এবং তিনি বেসিক্যালি এটাকে একটা ডেরোগেটরি ইউজলেস টার্ম হিসেবে এনেছিলেন, যে এটা আসলে কোনো কাজ নেই। হ্যাঁ, কেন কাজ নেই সেটা তো আমরা একটু পরেই দেখতে পাবো। কিন্তু 18 শতকে অয়েলার এসে বললেন যে এই না, ইমাজিনারি নাম্বারের যে কনসেপ্টটা সেটা আসলে খুব ইউজফুল হতে পারে। তারপরে আমার সবচেয়ে অপছন্দের দুইজন বিজ্ঞানী কশি এবং গাউস, কারণ এরা আসলে যত ম্যাথ কোর্স করবেন দেখবেন হাজার হাজার সূত্র এবং হাজার হাজার ঝামেলা এরা দিয়ে রেখেছে, এই দুই তেদর। এরা যেটা করলো, এরা আই এর ইউজটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেল। এরা দেখালো যে এটা আসলে সুপার ইউজফুল। আচ্ছা, এদেরকে যাই বলি না কেন, এটা আসলেই খুবই ইউজফুল। সেটা আপনারা ভবিষ্যতে ধরেন ইলেকট্রিক্যাল সার্কিটেই আপনারা যদি আরো অ্যানালাইসিস করেন বা যদি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কোর্সটা নেন, দেখবেন যে কত বেশি ইউজফুল এই ইমাজিনারি নাম্বার আর কি। তো এভাবে ইমাজিনারি নাম্বারটা আসলো। এখন প্রশ্ন হচ্ছে ইমাজিনারি নাম্বারটা আসলে কি। ইমাজিনারি নাম্বারটা যেভাবে প্রথম আসে সেটা হচ্ছে √(-1) সমান কত। দেখেন √(-1) চিন্তা করে দেখেন তো, মানে √() মানে কি, কোন দুটো সংখ্যাকে আমি যদি গুণ করি তাহলে আমি -1 পাবো, রাইট? এমন কোন সংখ্যা কি আছে আপনার মাথায় যেটাকে আপনি যদি তাকে দিয়ে গুণ করেন অর্থাৎ সেটা স্কয়ার পান তাহলে -1 আসবে? এটা তো সেন্স মেক করে না, কারণ কোনো কিছু যদি আমি স্কয়ার করি অটোমেটিক্যালি সেটা পজিটিভ নাম্বার হওয়ার কথা, কারণ যদি সেখানে একটা মাইনাস থাকেও -1 স্কয়ার হয়ে 1 এসে সেটা পজিটিভ হয়ে যাওয়ার কথা। বাট না, এই অয়েলার এবং অন্যরা তারা বলছে যে √(-1) এরও একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে আই। এই আইটা একেবারে তারা আকাশ থেকে পেয়েছিলেন, নাম দিয়ে দিয়েছেন আই। হ্যাঁ, পরে দেখবেন এই আইটা আসলে কত ইউজফুল, বাট শুরুতে যেটা মনে হয় যে আসলে এটা কোনো সেন্স মেক করে না, বাট এটাই হচ্ছে আই আর কি। তো আই এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা, ইমাজিনারি নাম্বার, আমরা যেমন রিয়েল নাম্বার ইউনিট 1 ছিল, ইমাজিনারি নাম্বার ইউনিট হচ্ছে আই, ঠিক আছে? তো একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন √(-3) এটাকে আপনি আই এর সাহায্যে যদি প্রকাশ করেন তাহলে কি হবে? √(-1) ইন্টু √(3). √(3) তো একটা রিয়েল নাম্বার আমরা জানি, বাট √(-1) হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, তো সেটাকে আমরা √3i হিসেবে প্রকাশ করতে পারি। একই রকম √(-9) এটাকেও √(-1) ইন্টু √(9) এভাবে প্রকাশ করতে পারি। তো √(9) হচ্ছে 3, কিন্তু এটার ভ্যালু হচ্ছে i, তো সেটাকে আমরা বলতে পারি 3i। এখন আসেন আমরা দেখি আসলে এই কমপ্লেক্স নাম্বারটা আসলে কি। তো এটা হচ্ছে, একটু আগে আমরা সংখ্যা রেখা দেখলাম না, একই রকম ভাবে চিন্তা করেন একটা ইমাজিনারি অ্যাক্সিস, এটাও আরেক ধরনের সংখ্যা রেখা, জাস্ট ওখানে আমাদের একক ছিল 1, এখানে আমাদের এককটা হচ্ছে i। হ্যাঁ, i 2i 3i এভাবে গিয়েছে, এদিকে আবার -i -2i -3 এভাবে গিয়েছে, মাঝখানে 0ই বসিয়েছি কেন? কারণ চিন্তা করেন √(0) আর √(-0) কিন্তু সেম, 0ই হবে অ্যান্সার। অর্থাৎ অরিজিনটা সংখ্যা রেখার ক্ষেত্রে যেমন 0, তেমনি ইমাজিনারি অ্যাক্সিসের ক্ষেত্রেও, অর্থাৎ রিয়েল নাম্বার অ্যাক্সিসে যেমন 0, ইমাজিনারি অ্যাক্সিসের ক্ষেত্রেও 0ই হবে। এই জায়গাটা দুটো রেখা আসলে মিলে যায়, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে এই ফার্স্ট কিছু একটা পেলাম যেটার সাহায্যে আমরা ইমাজিনারি অ্যাক্সিস আর রিয়েল অ্যাক্সিসকে একসাথে আনতে পারি। আমরা আরো সেন্স মেক করবো এখন যে আরো কিভাবে জিনিসটাকে একসাথে করা যায়। এখন চিন্তা করেন এই যে 1, এটা একটা সংখ্যা রেখায় 1 আছে আর কি। হ্যাঁ, তো 1 কে আমি i দিয়ে গুণ করলাম, 1 কে যদি i দিয়ে গুণ করি তাহলে i পাবো। আবারও সেই i কে i দিয়ে গুণ করি, তাহলে কি পেলাম? i² মানে কি? -1, যেহেতু √(-1) সমান i, সুতরাং i² সমান -1 হবে। এখন চিন্তা করেন সংখ্যা রেখার সাপেক্ষে যদি চিন্তা করি, আর এটা যদি 0 যদি মূল বিন্দু হয়, তাহলে 2 বার 1 কে i দিয়ে গুণ করার ফলে আমার এই 1টা -1 চলে এসেছে, অর্থাৎ একটা 180 ডিগ্রি রোটেশন হয়েছে না? অর্থাৎ 2 বার i দিয়ে গুণ করার ফলে আমার 180 ডিগ্রি রোটেশন হয়েছে, ঠিক আছে? 2 বার i দিয়ে গুণ করেছি, 180 ডিগ্রি রোটেশন হয়েছে। তাহলে একবার যদি i দিয়ে গুণ করি তাহলে কত ডিগ্রি রোটেশন হওয়ার কথা? 180 ডিগ্রি বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি রোটেশন হওয়ার কথা, রাইট? আবার আমরা যদি এটাকে 3 বার i দিয়ে গুণ করি তাহলে কি হওয়ার কথা?
এই 90 ডিগ্রি ইন্টু 3 অর্থাৎ 270 ডিগ্রি রোটেশন হওয়ার কথা। এবং সেই ক্ষেত্রে 3 বার যদি i কে গুণ করে কি আসে, i ইন্টু i মানে i স্কয়ার ইন্টু i মানে -1 ইন্টু i অর্থাৎ -i আসে। তো তাহলে আমরা যেটা পেলাম, i আসলে 1 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে, আর এই -i 1 এর সাথে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো আমরা সেটাকে রিয়েল অ্যাক্সিসের সাপেক্ষে আমরা সেটাকেও আসলে প্লট করি। হ্যাঁ, তো এই যে i কে প্লট করলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে i। -i কে হচ্ছে আমরা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লট করলাম, এই যে -i। তাহলে আমরা এভাবেই আসলে আমরা আমাদের কমপ্লেক্স প্লেনটা পেয়ে যাচ্ছি না। এই দেখেন, এটা হচ্ছে সংখ্যা রেখা রিয়েল অ্যাক্সিস, নাম্বার লাইন যেটাকে আমরা বলি, আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসটা i -i সেগুলোকে নিয়ে যেটা। এই পুরো জিনিসটাকে আমরা বলি কমপ্লেক্স প্লেন বা জেড প্লেন। এটা আমাদের অনেক কাজে আসবে। তো বুঝতেই পারছেন এখানে আমরা এখন এক্স আর ওয়াই কে, এটা হচ্ছে ধরেন এটা যদি এক্স অ্যাক্সিস হতো, এটা যদি ওয়াই অ্যাক্সিস হতো, তাহলে আমরা একটা 2D প্লেনে এক্স আর ওয়াই এর সহগের সাহায্যে আমরা 2D প্লেনে কোনো একটা পয়েন্টকে নির্দেশ করতে পারতাম না। তাহলে আমাদের এটাও এখন 2D হয়ে গিয়েছে। তো আমরা এমন একটা নাম্বার আসলে এখন এখানে বলতে পারবো যেটাতে ইমাজিনারি অ্যাক্সিসের উপাদানও আছে আবার রিয়েল অ্যাক্সিসের উপাদানও আছে। সেটা কিভাবে, সেখানে চলে যায়। এই যে একটা কমপ্লেক্স নাম্বার আমাদের। হ্যাঁ, এটা শুরুতেই আমি বলেছিলাম না যে একটা কমপ্লেক্স নাম্বার আসলে একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এক্সাম্পল দিয়ে বুঝাই, এই যে 3 + 5i। হ্যাঁ, 3 হচ্ছে আমরা নর্মালি আমরা যে 3 আমরা যেটা বুঝি সেটাই একটা রিয়েল নাম্বার। আর 5i হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, যেটা আমরা নর্মালি হয়তো ইউজ করি না, কিন্তু এখন আমরা এই যেমন এখানে 5i টা হবে এখানে সামহায়ার হিয়ার, রাইট? তো 5i হচ্ছে এটা। একইভাবে -3 + 7i, এখানে -3 টা হচ্ছে রিয়েল নাম্বার, 7i টা হচ্ছে ইমাজিনারি নাম্বার। সব ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে রিয়েল আর ইমাজিনারি নাম্বার মিলে একটা কমপ্লেক্স নাম্বার গঠিত হয়েছে। বা এই যে 2.51 + 3.747i, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। √2 + √3i, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। √2 - √3i, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। এবং প্রত্যেকটাতে একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে, ঠিক আছে? তো এটাকে আমরা কমপ্লেক্স প্লেনে কিভাবে দেখাবো? কমপ্লেক্স প্লেনে দেখেন, ধরেন a + bi একটা সংখ্যা, হ্যাঁ, একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে কি হবে? কমপ্লেক্স প্লেনে সেটা কিভাবে দেখাবো? এই যে রিয়েল পার্টটা হচ্ছে রিয়েল অ্যাক্সিসে বসবে সংখ্যা রেখায়, ধরুন এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে a। আর ইমাজিনারি পার্টটা ইমাজিনারি অ্যাক্সিসে বসবে, ধরুন এটা হচ্ছে bi, ঠিক আছে? তো আমরা a পয়েন্ট পেলাম, b পেলাম, bi। তো আমরা তাহলে a + bi টা কোথায় পাবো? এই যে এই দুটো পয়েন্ট যেখানে ছেদ করছে, এটাই হচ্ছে a + bi এর পয়েন্ট। এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? একদম উদাহরণ দিয়ে দেখাই। এই যে 3 + 5i এর কথা বলেছিলাম, 3 হচ্ছে সংখ্যা রেখায় এই জায়গায় আসবে somewhere, আর 5i হচ্ছে ধরুন i, 2i, 3i, 4i, 5i এখানে থাকবে। তো 3 + 5i কোথায় থাকবে? এই 5i কে এদিকে হরাইজন্টালি বর্ধিত করলাম, এটাকে ভার্টিক্যালি করলাম, তাহলে 3 + 5i আমরা এই জায়গায় পেয়ে গেছি, রাইট? একই রকম √2 - √3i, এটাও কি রকম? এই √2 হচ্ছে আমার রিয়েল নাম্বার, সেটা এই 1 আর 2 এর মাঝখানে 1.41 এর আশেপাশে কোথাও একটা পেলাম আমরা এই √2। আর -√3i হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, এটা হচ্ছে -1.73i এর মতো সামহায়ার এখানে থাকবে, ঠিক আছে? তো এবার এটাকে এদিকে বর্ধিত করলাম, এটাকে এদিকে বর্ধিত করলাম, তো আমরা এই যে এই পয়েন্টটা পেলাম, এটা হচ্ছে √2 - √3i, ঠিক আছে? এটাই হচ্ছে মোটামুটি আমাদের কমপ্লেক্স নাম্বার। এখন আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে বিভিন্ন অপারেশন যে করা যায় সেগুলোতে যাব। কিরকম? যেমন কমপ্লেক্স নাম্বারের যোগ আমরা কিভাবে করব? কমপ্লেক্স নাম্বারের যোগ আসলে খুবই সিম্পল। এই ধরেন আপনার দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা হচ্ছে a + bi, একটা হচ্ছে c + di। হ্যাঁ, বা একদম সরাসরি উদাহরণ দিয়ে যদি বুঝি, আপনার 2 + 3i আর 5 + 2i, এই দুটো কমপ্লেক্স নাম্বারকে যোগ করতে হবে। কিভাবে যোগ করবেন? খুবই সিম্পল। এই যে দুইটা রিয়েল পার্ট আছে, রিয়েল পার্টগুলোকে যোগ করে দিবেন, অর্থাৎ এখানে 2 আর 5, হ্যাঁ, 2 আর 5 কে যোগ করে দিবেন, এটা হবে আপনার যোগফলের রিয়েল পার্ট। আর যে দুইটা ইমাজিনারি পার্ট আছে সেগুলোকেও যোগ করে দিবেন। এই যে
3i + 2i মানে 3 + 2i 5i, এটাই হচ্ছে আমার যোগফলের ইমাজিনারি পার্ট। এভাবে খুবই সিম্পলি আমি যোগটা করতে পারি। যদি বিয়োগ করতে চাই একই রকম, ধরেন 3 + 5i থেকে আমি 2 - 4i কে বিয়োগ করব। খুবই সিম্পলি এটাও বেসিক্যালি রিয়েল পার্ট থেকে রিয়েল পার্টটাকে বিয়োগ করব। এই যে 3 + 5i এর রিয়েল পার্ট ছিল 3, 2 - 4i এর রিয়েল পার্ট ছিল 2, তো 3 - 2। আবার ইমাজিনারি পার্ট থেকে ইমাজিনারি পার্টটা বিয়োগ করব। তো 5i ছিল, 5i থেকে -4i কে বিয়োগ করতে হবে, তার মানে 5 + 4i হবে আসলে, মাইনাসে মাইনাস প্লাস। ঠিক আছে, তো এটা হবে আমার ইমাজিনারি পার্ট। তো দুটো মিলে হয়ে গেল 1 + 9। এই হচ্ছে এডিশন আর সাবট্রাকশন, খুবই সহজ। এবার আসি মাল্টিপ্লিকেশনে। মাল্টিপ্লিকেশনটা আসলে বেসিক্যালি a + b * c + d অ্যালজেব্রিক যেভাবে আমরা মাল্টিপ্লাই করি সেভাবে করলেই আপনারা করতে পারবেন। ধরেন এই যে 3 এখানে আমি a + bi আর c + di দিয়ে যেগুলো দেখিয়েছি এগুলো আপনারা দেখতে পারেন, এগুলো আসলে বেসিক্যালি জেনারেলাইজড ফর্মুলা আর কি। বোঝানোর জন্য আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো দেখেন 3 + 5i কে আমি 2 + 7i দিয়ে গুণ করব। তো কিভাবে গুণ করলাম? 3 × 2 জাস্ট a + b * c + d যেভাবে আপনি গুণ করতে পারতেন। 3 × 2 প্লাস 5i × 2, এই যে, এরপর 3 × 7i, এই যে, এরপর 5i × 7i। ঠিক আছে, এভাবে আসলো। এটার ফলে এখন দেখেন এখানে দুটো ইমাজিনারি টার্ম পেলাম আমরা। এখানে কিন্তু এই যে 10i প্লাস 3 × 7 = 21i, এই দুটো ইমাজিনারি টার্ম। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল টার্ম 3 × 2 = 6। ফাইনালি এখানে যেটা হয়েছিল 5i × 7i মানে 5 × 7i স্কয়ার। i স্কয়ার মানে কি সেটা মনে আছে? -1। i স্কয়ার মানে হচ্ছে -1। তাহলে -1 দিয়ে যদি আবার গুণ করি তাহলে কি হয়ে গেল সেটা? +5 × 7i স্কয়ার থেকে সেটা -5 × 7 হয়ে যাবে না? অর্থাৎ 6 - 35 হবে। এটা একটা রিয়েল নাম্বারই হয়ে যায় শেষ পর্যন্ত। তো 6 - 35 এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, 10 + 21i এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তো এভাবে আমি গুণফলটা বের করে ফেললাম, -29 + 31i, এটাই হচ্ছে আমার গুণফল। একদম সিম্পলি অ্যালজেব্রিক যেভাবে আমরা করি সেভাবেই করলাম। এখন ভাগের দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা কনসেপ্ট দেখিয়ে দিই। সেটা হচ্ছে ধরেন কোনো একটা কমপ্লেক্স নাম্বার z, সেটার কনজুগেটকে আমরা z বার বলি, z বার দিয়ে প্রকাশ করা হয় আর কি। তো কমপ্লেক্স কনজুগেট আসলে কি? কমপ্লেক্স কনজুগেট হচ্ছে আপনার যে ধরেন যে কমপ্লেক্স নাম্বারটা ছিল সেটার যে রিয়েল পার্টটা ছিল সেটাকে একই রাখবো, এবং যে কমপ্লেক্স পার্টটা ছিল সেটার যে সাইনটা ছিল, অর্থাৎ প্লাস থাকলে প্লাসটাকে উল্টিয়ে মাইনাস করে দিব, মাইনাস থাকলে মাইনাসটাকে উল্টিয়ে প্লাস করে দিব। যদি এটা করি তাহলেই আমরা কমপ্লেক্স কনজুগেটটি পেয়ে যাবো আর কি। কিরকম এক্সাম্পল দিয়ে বুঝাই, এই ধরেন a + bi যদি হয়, এটার কমপ্লেক্স কনজুগেট কি হবে? রিয়েল পার্টটা সেম থাকবে, তাহলে a এই থাকবে, আর প্লাস bi এটা হচ্ছে আমার কমপ্লেক্স পার্ট, ইমাজিনারি পার্ট, এটা ম্যাগনিটিউডটা সেম থাকবে কিন্তু সাইনটা বদলে যাবে, তাহলে প্লাস বিআইটা হয়ে যাবে মাইনাস বিআই। তাহলে a + bi এর কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে a - bi। ঠিক আছে, তাহলে আরো কিছু এক্সাম্পল দিই, যেমন ধরেন 3 + 5i, এটার কমপ্লেক্স কনজুগেট কি হবে? তাহলে 3 - 5i, অবশ্যই আপনার 3 থাকছে কিন্তু +5iটা -5 হয়ে যাচ্ছে, জাস্ট ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হচ্ছে। একইভাবে 6 - 8i, এটা যদি আমি কনজুগেট করি তাহলে 6ই থাকবে কিন্তু এই -8iটা +8i হয়ে যাবে। ঠিক আছে, একই রকম √3 + √2i, এটা হয়ে যাবে কমপ্লেক্স কনজুগেট করতে গেলে √3 - √2i। এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এটা কেন আমরা আসলে কমপ্লেক্স কনজুগেটটা ইউজ করি সেটা একটু পরেই বুঝতে পারবেন, এখনই দেখাচ্ছি। ঠিক আছে, এখন আসি আমরা এই ভাগটা আমরা কিভাবে করি। ডিভিশনটাও আসলে সিম্পল। আমার ধরেন a + bi কে আমি c + di দিয়ে ভাগ করব। এখানে একটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে আপনাকে জাস্ট উপরে এবং নিচে দুদিকেই আপনার যে ডিনোমিনেটরটা ছিল c + di, এটার কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হবে। তো c + di এর কমপ্লেক্স কনজুগেট কি হবে? c থাকবে আর প্লাস di টা - di হয়ে যাবে, তাহলে c + di এর কমপ্লেক্স কনজুগেট হলো c - di। তাহলে উপরে নিচে আমরা c - di দিয়ে গুণ করলাম, তাহলে বেসিক্যালি জিনিসটা একই থাকে। তাহলে উপরে নিচে যদি গুণ করি এটা পাচ্ছি। এখন দেখেন উপরে আপনি একটু আগে যে মাল্টিপ্লিকেশন দেখালাম সেভাবে মাল্টিপ্লাই করলেই আপনি উপরের ফলটা পেয়ে যাবেন। এখানে সুবিধাটা আসলে পাওয়া যায় নিচে।
নিচে যেটা হয় দেখেন সি প্লাস ডিআই ইন্টু সি মাইনাস ডিআই, এটা বেসিক্যালি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা না? এই সূত্রটা যদি হয় তাহলে এই সূত্রটা থেকে আমরা কি পাই এখানে সি স্কোয়ার মাইনাস ডিআই হোল স্কোয়ার, মানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আই স্কোয়ার, আবার আই স্কোয়ার সমান হচ্ছে -1। তো সেই -1টা যদি এই মাইনাসের সাথে আমরা আবার গুণ করে দিই তাহলে কি পাই নিচে? তাহলে আমরা শেষ পর্যন্ত যেটা পাচ্ছি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হ্যাঁ, বা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যে দেখেন, এই যেমন 3 + 4i ডিভাইডেড বাই 5 - 2i। হ্যাঁ, উপরে নিচে আমরা 5 - 2i এর যে কমপ্লেক্স কনজুগেট 5 + 2i সেটা দিয়ে গুণ করেছি। সেটা দিয়ে গুণ করার কারণে আমার উপরে তো আমি নরমালি উপরে যে আপনাদেরকে মাল্টিপ্লিকেশন দেখালাম সেটাই করবেন। নিচে কি পাচ্ছি আমরা? নিচে 25 মানে 5 স্কয়ার মাইনাস 4i স্কয়ার পাচ্ছি, আবার i স্কয়ার মানে হচ্ছে -1, সুতরাং কি হয়ে যাচ্ছে 25 প্লাস 4। সুতরাং নিচে আমরা একটা রিয়েল নাম্বার পেয়ে গেছি। আসলে নিচে যখন আমরা রিয়েল নাম্বার পেয়ে গেছি ডিনোমিনেটর হিসেবে, তাহলে আমরা এই পুরো নাম্বারটিকে একটা রিয়েল আর একটা ইমাজিনারি পার্টে ভাগ করতে পারবো না? এই দেখেন, তো ফাইনালি এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট পেয়ে গেছি 7/29, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন আমরা যদি শুরুতে কমপ্লেক্স কনজুগেট দিয়ে উপরে নিচে ভাগ না করতে পারতাম তাহলে কিন্তু নিচে আমরা একটা রিয়েল নাম্বার পেতাম না। আর নিচে যদি রিয়েল নাম্বার না পেতাম তাহলে আমরা এটাকে আসলে এভাবে আলাদা করতে পারতাম না। ঠিক আছে, এটা হচ্ছে ডিভিশনের মানে ভাগ করার ক্ষেত্রে যে ট্রিকটা, সেটা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে আসি আরেকটা রিপ্রেজেন্টেশন এই কমপ্লেক্স নাম্বারের। এটাকে আমরা বলি পোলার রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, পোলার রিপ্রেজেন্টেশনটা কি আপনারা যারা লিনিয়ার অ্যালজেব্রা করেছেন তারা মোটামুটি জানেন জিনিসটা, তাও আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যেমন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মতো, বা এই ক্ষেত্রে রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস, এগুলোর মতো আমরা আরেকভাবে জিনিসটাকে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? ব্যাসার্ধটা, অর্থাৎ এই যে দূরত্বটা পয়েন্ট, ধরুন এ প্লাস বিআই যেটা আমরা পেয়েছি অরিজিন থেকে, সেটার দূরত্বটাকে আমরা তখন আর বলি। আর এই যে এক্স অ্যাক্সিসের সাথে রিয়েল অ্যাক্সিসের সাথে এই কেসে এটা যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা বলি থিটা। ঠিক আছে, সেভাবেও আসলে এই সংখ্যাটাকে প্রকাশ করা যায়। তো আমরা ধরেন এ প্লাস বিআই কে আর আর থিটা দিয়ে প্রকাশ করবো। তো আর আর থিটা আমরা কোথা থেকে পাবো? আরটা আসলে খুবই সিম্পল। এখন চিন্তা করেন, এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? যদি আমরা এ থেকে এই এ প্লাস বিআই পয়েন্টে একটা সরলরেখাটা নিই, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে এই লাইনটার দৈর্ঘ্য হচ্ছে বি, যেহেতু বিআই এটাই হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিসের দৈর্ঘ্যটা বি, আর রিয়েল অ্যাক্সিসে অবশ্যই এ। তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র থেকে পাই এটার এই আর এর মান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার √a স্কয়ার প্লাস b স্কয়ার অবশ্যই। ঠিক আছে, এখন চিন্তা করেন একটু আগে আমরা যে এখানে যেটা করেছিলাম নিচে, অর্থাৎ কমপ্লেক্স কনজুগেট দিয়ে যে আমরা গুণ করেছিলাম, তখনও আমরা কিন্তু ঠিক এই জিনিসটিই পেয়েছি। ঠিক আছে, সি প্লাস ডিআই ইন্টু সি মাইনাস ডিআই, আমরা সি স্কয়ার প্লাস ডি স্কয়ার পেয়েছিলাম। তার মানে এই জেড যেটা ছিল এ প্লাস বিআই, এটাকে এটার কনজুগেট দিয়ে গুণ করলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার পেয়ে যাব। অর্থাৎ আর এর মান a স্কয়ার √a স্কয়ার প্লাস b স্কয়ার, বা এটাও বলতে পারেন যে z ইনটু z বার, অর্থাৎ কনজুগেট দিয়ে গুণ করলে যেটা আসে √z ইনটু z বার, এটাকে বলা হয় মডুলাস z বা r আর কি। এটা হচ্ছে আমাদের এই পোলার রিপ্রেজেন্টেশনের মডুলাস। আর যদি থিটাটা আমরা বের করতে চাই, থিটাটা আসলে খুবই সহজ। আপনারা এই যে এটা হচ্ছে আমাদের কোণটা। এখন আমাদের জানা আছে যে লম্ব আর ভূমি এগুলোর মান আমার জানা আছে। তাহলে tan থিটা সমান b বাই a, লম্ব বাই ভূমি হবে, রাইট? তাহলে থিটা সমান কি হবে? tan ইনভার্স b বাই a, সিম্পল। এখন তাহলে আমরা থিটা আর আর পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আরেকটা জিনিস চিন্তা করেন, এই যে a এর ভ্যালু আসলে কি? অতিভুজের মান যদি আর হয় তাহলে এর ভ্যালু আর cos থিটা হবে না? একইভাবে b এর ভ্যালু আর sin থিটা হবে। ঠিক আছে, এখন আমাদের মনে আছে না জেড এর যে প্রথমে আমরা জেড এর ভ্যালু নিয়েছিলাম a প্লাস বিআই, তাহলে a প্লাস বিআই কে আমরা এখন কি লিখতে পারি? a আর b এর ভ্যালুগুলো বসিয়ে দিই, আর cos থিটা আর sin থিটা। তাহলে a প্লাস বিআই এর ভ্যালু এখন আমাদের দাঁড়ায় হচ্ছে
আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, রাইট? অর্থাৎ আর কস থিটা প্লাস আর সাইন থিটা ইন্টু আই, সেটাকে এভাবে লেখা যায় আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এখন এখানে এই কস থিটা প্লাস আই সাইন থিটা এই যে জিনিসটা, এটা একটু পরিচিত লাগার কথা। এটাকে আমরা বলি অয়লার্স ফর্মুলা। অয়লার্স ফর্মুলা থেকে আমরা যেটা পাই, এই কস থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, এটা খুবই ইউজফুল একটা ফর্মুলা। কিভাবে ইউজফুল সেটাতে নিচে আসছি। তো এটা এই জিনিসটা আমরা এখন ইউজ করব। তো এই পার্টিকুলার ব্যাপারটা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কার্টেসিয়ানে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে a প্লাস bi হিসেবে প্রকাশ করতে পারি, আর সেটা যদি পোলারে যায়, পোলার ডোমেইনে যায়, তখন সেটা কি হবে, r ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। ই টু দি পাওয়ার আই থিটাটা কোথায় আসলো, এই যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকেই আমরা ই টু দি পাওয়ার আই থিটা বলছি। তো পোলার ডোমেইনে সেটা আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা হিসেবে প্রকাশ করা যায়। দুটো দিয়েই কিন্তু আমরা একই সংখ্যাকে বোঝাতে পারছি। ঠিক আছে, তো পোলার ডোমেইনে পোলার এভাবে প্রকাশ করার একটা সুবিধা আছে, একটা না বেশ কয়েকটা সুবিধা আছে। সুবিধাগুলো কি? প্রথম সুবিধাটা হচ্ছে আপনার এই কেসে মাল্টিপ্লাই করা এবং মানে গুণ করা, ভাগ করা, এগুলো খুবই ইজি হয়ে যায়। কিরকম ইজি হয়ে যায় দেখেন, ধরেন আপনার একটা দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা হচ্ছে r1 ই টু দি পাওয়ার আই থিটা 1, আর একটা হচ্ছে r2 ই টু দি পাওয়ার আই থিটা 2। এর আগে আমরা যখন a প্লাস বিআই আর c প্লাস ডিআই দিয়ে করতে চেষ্টা করেছিলাম, তখন অনেক অ্যালজেব্রিক বিভিন্ন কাজকর্ম করতে হয়েছে, সেগুলোর কিছুই আসলে এখানে করতে হয় না। এখানে যেটা হবে দেখেন, যদি আপনি এই দুটো সংখ্যাকে গুণ করতে চান, সিম্পলি আপনার যে মডুলাস দুটো আছে, সেই মডুলাস দুটোকে গুণ করে দিবেন, আর যে থিটাগুলো আপনার আছে, অ্যাঙ্গেলগুলো, আর্গুমেন্টগুলো আর কি, সেগুলোকে যোগ করে দিবেন। এরকম এক্সাম্পল দিয়ে বুঝাই। এই ধরেন আপনার দুটো কমপ্লেক্স নাম্বার আছে, একটা হচ্ছে 3 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই 3, আর একটা হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু পাই বাই 4। এখানে পাই বাই 3 আর পাই বাই 4 এরা হচ্ছে থিটা 1 আর থিটা 2 আর কি। তাহলে আমি গুণ করলে কি পাবো? খুবই সিম্পল, 3 কে 2 দিয়ে গুণ করব, এটা হচ্ছে আমার নতুন এর মডুলাস হবে, 3 ইন্টু 2 মানে 6, আর অ্যাঙ্গেল দুটোকে জাস্ট যোগ করে দেব, পাই বাই 3 প্লাস পাই বাই 4 সমান 7 পাই বাই 12। তাহলে আমরা জাস্ট মডুলাসকে গুণ আর অ্যাঙ্গেলগুলোকে যোগ করে খুব সিম্পলি গুণটা করে ফেলতে পারছি আর কি, 6 ই টু দি পাওয়ার আই ইন্টু 7 পাই বাই 12। হ্যাঁ, এখন আপনি ভাগ কিভাবে করবেন? ভাগও একেবারে হুবহু সেম, এটা আপনি ইনটুইটিভলি বুঝার কথা। আমি আসলে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন গুলোতে খুব একটা যাচ্ছি না, বেশি অ্যানালাইসিসে। আপনাদের ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিংটা যাতে হয় সেটা চেষ্টাটাই করছি আসলে। তো ডিভিশনটাও খুবই সিম্পল, আপনাকে জাস্ট এখানে কি করেছিলেন, মডুলাসটাকে গুণ করেছিলাম, 3 আর 2 কে আমরা গুণ করেছিলাম। যখন আপনি ভাগ করবেন তখন জাস্ট এগুলোকে ভাগ করবেন, গুণের জায়গায় ভাগ করে দেবেন মডুলাস গুলোকে, তখন 3 ইন্টু 2 এর জায়গায় হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 2। আর অ্যাঙ্গেলটাকে এই ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম না, পাই বাই 3 ডিভাইডেড বাই পাই বাই 4, এই ক্ষেত্রে আমরা যোগ করবো না, আমরা জাস্ট বিয়োগ করে দেবো, পাই বাই 3 মাইনাস পাই বাই 4 হবে তখন। ঠিক আছে, তো ঠিক এভাবে খুব সিম্পলি আসলে, যেখানে গুণ এবং ভাগ আসলে কার্টেসিয়ান ফরম্যাটে বেশ কঠিন, পোলার ফরম্যাটে খুবই ইজি হয়ে যায়। এবার আমরা আসি, আমরা এতক্ষণ কেন আসলে কমপ্লেক্স নাম্বার পড়লাম, এটার কি দরকার ছিল? কমপ্লেক্স নাম্বারটা আমাদের দরকার ছিল জাস্ট এই কারণে যে আমাদের এসি ক্যালকুলেশনে কমপ্লেক্স নাম্বার ইউজ করা খুব ইম্পর্টেন্ট, এবং এটা অনেক সহজ করে দেয় কাজগুলো। কিভাবে? সেটার আগে কয়েকটা জিনিস বলে রাখি। প্রথমত, আমরা এই রুট ওভার -1 কে এতক্ষণ আমরা পড়েছি আই, এটা ইউনিভার্সালি আই নামেই পরিচিত, কিন্তু আমরা যখন এসি ক্যালকুলেশন করব তখন আমরা আই ইউজ করতে পারবো না। কেন? কারণ আমরা কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিসে আই দিয়ে কারেন্ট বোঝাই, রাইট? তো আমরা যদি এটার জন্য আই ইউজ করি তাহলে আমরা কনফিউজ হয়ে যাব। এই কারণে আমরা আই এর জায়গায় রুট ওভার -1 সমান জে বুঝাবো। অর্থাৎ এখন আমার ইমাজিনারি অ্যাক্সিসের ইউনিটটা জে হবে। আর এই যে আর টু দি পাওয়ার আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে আমরা এইভাবে না লিখে জাস্ট আর অ্যাঙ্গেলটা লিখতে পছন্দ করি, আর অ্যাঙ্গেল থিটা ডিগ্রি, এবং এটা ডিগ্রিতে প্রকাশ করি আমরা। যেমন উপরে এটা কিন্তু রেডিয়ানে প্রকাশ করেছিলাম আমি, এটা এখন আমরা ডিগ্রিতে প্রকাশ করব। এবং এই যে এই জিনিসটাকে বলা হয় ফেজর, আর একটা অ্যাঙ্গেল, এটাকে বলা হয় ফেজর। হ্যাঁ, এই ফেজর আসলে ইলেকট্রিক্যাল সার্কিট এসি অ্যানালাইসিসে বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। তো কয়েকটা এক্সাম্পল দেখেন, যেমন এই
3 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু π/3। হ্যাঁ, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, বেসিক্যালি ডিগ্রিতে যদি প্রকাশ করি। তাহলে আমি কি করব, আরটা আর এর মতোই থাকবে 3, আর জাস্ট আমি ওই অ্যাঙ্গেলটা বসিয়ে দেবো। ই টু দি পাওয়ার আই, এটা আমাদের লেখার আর কোনো প্রয়োজন নেই, জাস্ট অ্যাঙ্গেলটা বসিয়ে দিলে কি পাই, 3 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। একইভাবে 2 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু π/4 মানে 45 ডিগ্রি, সেটাকেও আমরা জাস্ট 2 অ্যাঙ্গেল 45 ডিগ্রি লিখে দেব। খুবই সিম্পল। হ্যাঁ, এখন এই দুটোকে যদি গুণ করি, এটাও খুব সিম্পল হবে। 3 মডুলাস দুটোকে গুণ করলাম, 3 ইন্টু 2 6, আর অ্যাঙ্গেলটাকে জাস্ট আমরা যোগ করে দেবো। ই টু দি পাওয়ার আই থিটার ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাঙ্গেল যোগ করে দিচ্ছিলাম, এই কেসেও সেম যোগ করে দেবো, 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে 105 ডিগ্রি। তো খুব সিম্পলি গুণটা করে ফেলা যাচ্ছে। তবে এডিশন এবং সাবট্রাকশন আসলে পোলার ফরম্যাটে একটু কঠিন। হ্যাঁ, এগুলো আমরা ওই এর আগে যেটা দেখেছিলাম কার্টেসিয়ান ফরম্যাটে a প্লাস বিআই সি প্লাস ডিআই সেভাবেই করব, সেভাবেই ইজিয়ার এডিশন এবং সাবট্রাকশন করা যায়। গুণভাগের জন্য তখন আমরা পোলারটা প্রেফার করতে পারি। ঠিক আছে, এখন তো কেন ফেজরটা ইম্পর্টেন্ট সেটার একটা এক্সাম্পল দেখেন। এই যেমন ধরেন আমাদের কিউবিক রুট অফ 1 একটা বিষয় আছে। এটা কিউবিক রুট অফ 1 যদি আমরা বলি, আমরা প্রথমত আমাদের মাথায় আসে 1, প্রথমত আমাদের মাথায় আসে 1, অবশ্যই 1 কে 3 বার 1 দিয়ে গুণ করলে আমরা 1ই পাবো, এই কারণে। কিন্তু এটা ছাড়াও আপনারা যারা অ্যালজেব্রা পড়েছেন তারা জানেন যে আরো দুটো, বা কমপ্লেক্স অ্যালজেব্রা যারা পড়েছেন আরো দুটো রুট আছে। সেই দুটো রুট কি, -12 প্লাস আই ইন্টু √3/2, আর একটা হচ্ছে -12, এটার কমপ্লেক্স কনজুগেটই -12 মাইনাস আই ইন্টু √3/2। তো এটা এই ফরম্যাটে লেখাটা বেশ হজবরল বুঝাই যাচ্ছে, এটা একটু জটিল লাগে। কিন্তু আমরা যদি ফেজর ফরম্যাটে লিখি খুবই সহজ। 1 হচ্ছে জাস্ট 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা হচ্ছে জাস্ট 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, আর শেষটা হচ্ছে 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি বা 240 ডিগ্রি আর কি। অর্থাৎ জাস্ট 360 ডিগ্রিকে আপনি 3 দিয়ে ভাগ করলে আপনার যে অ্যাঙ্গেলটা আপনি পাবেন 120 ডিগ্রি, সেটাই সেই দূরত্ব এগুলো আছে আর কি। এটাকে এই তিনটি নাম্বারকে আপনারা প্লট করে দেখবেন কমপ্লেক্স প্লেনে। এটা হচ্ছে হোমওয়ার্ক টাইপের বলতে পারেন, তাহলে আপনারা বুঝবেন জিনিসটা যে কত সিম্পল হয়ে যায় কাজটা। ঠিক আছে, এটা একটু নিজেরা কমপ্লেক্স প্লেনে এই তিনটি নাম্বারকে প্লট করে দেখেন। ঠিক আছে, এখন সরাসরি এসি সার্কিট অ্যানালিসিস যাওয়ার আগে কয়েকটা সিম্পল রুল বলে দিই। হ্যাঁ, এসি সার্কিটে আমাদের সাধারণত যেভাবে ভোল্টেজ এবং কারেন্ট সোর্সের যে বিভিন্ন রিপ্রেজেন্টেশন দেওয়া থাকে সেগুলো সাধারণত এরকম হয়, একটা কস ফাংশন থাকে, একটা ম্যাগনিটিউড থাকে, একটা কস বা সাইন ফাংশন থাকে, এবং সেটার ভিতরে যা থাকে ওমেগা টি প্লাস থিটা। ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর থিটা হচ্ছে যেটা বললাম অ্যাঙ্গেলটা আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে টাইম ডোমেইনে। না, আমরা কাজের সুবিধার্থে সেগুলোকে ফেজর ডোমেইনে কনভার্ট করি। ফেজর ডোমেইনে আপনি যদি ভিএম কস ওমেগা টি প্লাস থিটাকে কনভার্ট করেন তাহলে জাস্ট আপনার ভিএমটা ভিএম এর মধ্যে থেকে যাবে, অর্থাৎ ম্যাগনিটিউডটা ম্যাগনিটিউডের মধ্যে থাকবে, আর জাস্ট অ্যাঙ্গেলটা নেবেন এটা। ঠিক আছে, এটা এখানে চলে আসবে। একইভাবে কারেন্টের ক্ষেত্রেও আইএম কস ওমেগা টি প্লাস থিটা যদি বলি তাহলে ম্যাগনিটিউডের মতো থাকবে, আর ওমেগা টি প্লাস থিটা থেকে জাস্ট অ্যাঙ্গেলটা নিয়ে আপনি অ্যাঙ্গেলটা বসিয়ে দিবেন ফেজর ফরম্যাটে। ওমেগা টি পার্টটা এই কেসে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট ইম্পিডেন্সের কাজ করতে গিয়ে এই ওমেগাটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, সেটাতে আমরা পরে আসছি। তো এইভাবে মোটামুটি এটা প্রকাশ করে। আর যদি সাইন হয় তখন আসলে একই রকম, জাস্ট একটা ওই থিটার সাথে একটা -90 ডিগ্রি অ্যাড করতে হয়। কেন? কারণ আমরা জানি কস আর সাইনে আসলে 90 ডিগ্রির একটা ফেজ ডিফারেন্স আছে। হ্যাঁ, ধরুন কস থিটা আর মাইনাস থিটার মধ্যে একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে, সেটার জন্য এই -90 ডিগ্রিটা অ্যাড করতে হয়। একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন 50 cos 2t + 75 ডিগ্রি, এটা কিভাবে লিখবো? জাস্ট 50টা লিখবো আর এই 75 ডিগ্রিটা হবে অ্যাঙ্গেল, তো 50 75 ডিগ্রি। একরকম 10 cos 40। এখন এখানে লক্ষ্য করেন, এখানে জাস্ট ওমেগা টিটাই আছে, এখানে কোনো প্লাস দিয়ে কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই মানে আমাদের এখানে আসলে বেসিক্যালি ফেজটা 0, অ্যাঙ্গেলটা 0 আর কি। তো আমরা সেভাবে লিখবো, জাস্ট 10 ডিগ্রি 10টা নিব আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে 0 ডিগ্রি বসিয়ে দেবো, 10 0 ডিগ্রি। ঠিক আছে, একই রকম 5 cos 100t - 30 ডিগ্রি, তো
তো এখানে 5 এর মতো থাকবে আর -30 ডিগ্রিটা অ্যাঙ্গেল হবে। লক্ষ্য করেন এখানে ফ্রিকোয়েন্সি ছিল 2t আর এখানে 100t, অনেক বেশি ডিফারেন্স ফ্রিকোয়েন্সি, কিন্তু আমাদের ফেজার ফরম্যাটে কিন্তু কোনো ডিফারেন্স আসেনি। ফেজার ফরম্যাটে জাস্ট আমার চিন্তা করার বিষয় হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই ভ্যালুটা, ঠিক আছে? একই রকম এটাও চিন্তা করেন 10 sin 5t + 45 ডিগ্রি, তাহলে আমরা সাইন এর ক্ষেত্রে কি বলেছিলাম, একটা -90 ডিগ্রি আসবে। তো কি হবে, 10টা 10 এর মতো থাকবে, 10 এর মতো থাকবে ফেজার ফরম্যাটে, 45 ডিগ্রির মতো আসবে, -90 ডিগ্রি একটা আসবে। তো সেটার কারণে আমাদের ফাইনালি কি পাবো, 10 - 45 ডিগ্রি এরকম একটা ফরম্যাট পাবো, ঠিক আছে? তো শেষের দিকে চলে আসছি আমরা, এখন এসি সার্কিট অ্যানালাইসিসটা আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইনুসয়েড কি আসলে। হ্যাঁ, সাইনুসয়েডটা কি? সাইনুসয়েড হচ্ছে একটু আগেই আপনাদেরকে যেটা দেখিয়েছি সেগুলোই আর কি, মানে একটা সিগন্যাল যেটা আসলে সাইন বা কোসাইন ফাংশনের মতো একটা ফর্ম আছে আর কি। তো বেশিরভাগ এসি সিগন্যাল, ভোল্টেজ বা কারেন্ট সোর্সের বেশিরভাগ এসি সিগন্যালই এরকম ফর্মেই থাকে। কেন এরকম ফর্মটা প্রেফার করা হয় সেটা যদি দেখতে চান, আবু মুসা আল আশারি স্যারের যে সেম টপিকের উপর গতকাল তিনি যে লেকচারটা দিয়েছেন, সেখানে তিনি এই তার লেকচারের প্রথম যে ভিডিওটা, 3টা ভিডিও দিয়েছেন, তার প্রথম ভিডিওটাতে এই জিনিসটা তিনি দেখিয়েছেন আর কি, সেটা আপনি দেখতে পারেন। তাহলে বুঝবেন যে কেন আসলে সাইন বা কোসাইন যে ফর্মটা সেটাকে প্রেফার করা হয়। তো বেসিক্যালি এই এরকম যে কোনো সিগন্যাল যেখানে সাইন বা কোসাইন ফাংশনের ফর্ম থাকে সেটাকে আমরা সাইনুসয়েড বলি। তো সাইনুসয়েডকে প্রকাশ, স্যার, জি আমরা একটু আগে যেটা পড়লাম যে যখন সাইন সাইন 10t প্লাস 150 ডিগ্রি, ওইখান থেকে আপনাকে শোনা যাচ্ছে না। স্যার 150 ডিগ্রি, এখানে কি আমি সাইন থেকে এটাকে কনভার্ট করব নাকি কস থেকে কনভার্ট করব আর কি? যেমন এখানে আপনি উপরে উপরে হ্যাঁ এখানে এখানে 10 cos 40 সমান 0 ডিগ্রি দিছেন না? হ্যাঁ, এটা আমরা মানে স্যার গতকাল যখন পড়েছিল তখন মানে প্রথমে সাইনে নিয়ে গেছিল, সাইনে নিয়ে যাওয়ার পরে আর কি কনভার্ট করছিল আর কি। এটা এটা আসলে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে ফলো করা হয়েছে। যেমন সাদিকুতে যদি আপনি দেখেন, সেখানে মানে 0 ডিগ্রিটা ধরা হয়েছে যখন আমি কস নিয়ে কাজ করব তখন। হ্যাঁ, আমি সাদিকু দেখেই করিয়েছি। তবে যদি সম্ভবত যদি আপনি সাইন দিয়েও কাজ করেন, তখনও যদি 0 ডিগ্রি ধরেন, তখনও সম্ভবত খুব একটা অসুবিধা হয় না। তবে এই জিনিসটা আমি পরে ক্লিয়ার করব। আমি নিজেও আসলে গতকালকে এই জিনিসটা দেখেছি আপনার মতো। তো কিন্তু আমি সাদিকুতে যখন চেক করলাম, তখন ওরা মানে থিটাটা মানে 0 ডিগ্রি ধরেছে হচ্ছে কসের ক্ষেত্রে, আর সাইনের ক্ষেত্রে একটা -90 ডিগ্রি অ্যাড করেছে। আপনি যেটা বলছেন ওটার ক্ষেত্রে যেটা করতে হবে, সাইনের ক্ষেত্রে আপনাকে সরাসরি থিটা ধরতে হবে, আর কসের ক্ষেত্রে +90 ডিগ্রি আনতে হবে। জি এটাই স্যার। কিছু একটা। হ্যাঁ, ওটাও সম্ভবত রাইট। ওটা আসলে ওটাতেও ঘুরে ফিরে আপনার অ্যান্সার হয়তো ঠিকই আসে, বাট যে কোনো একটা ফলো করলে আপনার মোটামুটি কাজ হয়ে যাবে, এটাই আর কি। জি স্যার। তবে এটা মনে রাখবেন, এই কেসে কিন্তু আপনি যখন কস থেকে সাইনে যাবেন -90 ডিগ্রি আসে। ওই কেসে আপনি যখন সাইন থেকে কসে যাবেন তখন কিন্তু আপনাকে +90 ডিগ্রি দিতে হবে, ঠিক আছে? যদি আপনি সাইনকে বেস ধরেন আর কি। জি স্যার। ঠিক আছে, তো এখানে আসি, আমি কসকে বেস ধরেই পড়াচ্ছি। তো এখানে দেখেন, এটা ধরেন ভিটি নরমালি এরকম একটা ফর্ম থাকে, একটা সাইনুসয়েডের এবং একটা ভোল্টেজের। হ্যাঁ, যে কোনো ভোল্টেজ সোর্সে এরকম একটা ফর্ম থাকে, ভিএম কস ওমেগা টি প্লাস থিটা। একটু আগেই আপনাদেরকে বলছি, ভিএমটা হচ্ছে বেসিক্যালি অ্যামপ্লিটিউড। ধরেন এরকম একটা ভোল্টেজের ফর্ম, সেটার যে পিক অ্যামপ্লিটিউডটা সেটাই হচ্ছে ভিএম। হ্যাঁ, এই যে ভিএমটা হচ্ছে এই পয়েন্টটা, ভিএম হচ্ছে অ্যামপ্লিটিউড, ওমেগা হচ্ছে গিয়ে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে এটা ফ্রিকোয়েন্সির সাথে খুব ডিরেক্টলি রিলেটেড, 2πf সমান ওমেগা। আর পিরিয়ডের সাথে এটা রিলেটেড হচ্ছে t = 2π/ওমেগা। তখন আমরা এই যে পর্যায়কালটা, বেসিক্যালি এতটুকু পর্যন্ত যে পর্যায়কালটা, সেটা আমরা পাবো যদি 2π/ওমেগা আমরা বের করতে পারি। ফাইনালি থিটা তো ফেজ বা আর্গুমেন্ট, যেটা এতক্ষণ আমরা বলছিলাম অ্যাঙ্গেলটা আর কি, থিটা হচ্ছে সেটা যে জায়গা থেকে বেসিক্যালি শুরু হয়। হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে ইম্পিডেন্স। হ্যাঁ, এটা আপনারা যারা ডিসি সার্কিট পড়েছেন তাদের জন্য কানেক্ট করাটা ইজি হবে, কারণ
ডিসি সার্কিটে আমরা কি পড়েছি? ভি ইজ ইকুয়াল টু আইআর। ইম্পিডেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, ইম্পিডেন্সের ক্ষেত্রে জাস্ট আর এর জায়গায় আপনি জেড বসিয়ে দেবেন। এটা রেজিস্ট্যান্সের, ডিসি সার্কিটের ক্ষেত্রে যেমন রেজিস্ট্যান্স, এখানে ইম্পিডেন্সের ক্ষেত্রেও জেড একইভাবে কাজ করে। এবং ইনফ্যাক্ট রেজিস্ট্যান্স সরাসরি জেড, রেজিস্ট্যান্সের যে ইম্পিডেন্স সেটা আর এর সমানই হয়, অর্থাৎ একই জিনিসই হয়। কিন্তু এটা কাজে লাগে যখন আমরা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর নিয়ে কাজ করি আর কি। তো চিন্তা করেন নর্মালি এই ইম্পিডেন্সের কথা যখন আমরা বলি তখন তিন রকম সার্কিট এলিমেন্টের কথা চিন্তা করি: রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আপনার এটা একটা রেজিস্ট্যান্স, এটার ক্ষেত্রে ইম্পিডেন্সটা একদম সরাসরি আর এর যে ভ্যালুটা সেটাই ইম্পিডেন্সও হয়, অর্থাৎ রেজিস্ট্যান্স যা ইম্পিডেন্সও তা। কিন্তু ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রে একটু ভিন্ন। ইন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পিডেন্সের যে ভ্যালুটা সেটা হয় হচ্ছে জে ওমেগা এল এর সমান। হ্যাঁ, জে হচ্ছে যে বুঝতেই পারছেন ওই কমপ্লেক্স নাম্বারের যে এককটা আর কি, আই এর মতো জে, ওটাই, আর কিছু না। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এল হচ্ছে আপনার ইন্ডাকটেন্সটা। এটা হচ্ছে আপনার ইম্পিডেন্সের মান হয়। এটা আসলে কিভাবে আসে এটা একটু চিন্তা করেন। এই দেখেন, ধরেন এটা একটা ইন্ডাকটেন্স, এখানে একটা কারেন্ট ফ্লো করছে, একটা ভোল্টেজ আছে। হ্যাঁ, তো আমরা জানি এখানে ভোল্টেজের ভ্যালু হবে ওই ডিসির সময় আমি যেটা দেখিয়েছিলাম যে ভি ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি, এটাই। তো এই কেসে ডিসিতে এই ডিআইডিটি কিন্তু 0 ছিল, কিন্তু এখন তো চেঞ্জ হচ্ছে, কারণ এই ক্ষেত্রে ধরেন আই সমান হচ্ছে আই এম কস ওমেগা টি প্লাস থিটা। তাহলে ডিআইডিটি কি হবে? এই 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 যে জিনিসটা আছে আই এম কস ওমেগা টি প্লাস থিটা, এটাকে আমি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভটা বের করব। টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ বের করলে আমি কি পাই? মাইনাস ওমেগা এল আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা। তো যেহেতু সাইন আছে সেহেতু আমি এখানে একটা প্লাস 90 ডিগ্রি অ্যাড করেছি। তো এই কেসে আপনি চিন্তা করে দেখেন, আই এম অ্যাঙ্গেল থিটা এই জিনিসটা কি? এটা বেসিক্যালি আমার কারেন্ট না? আর বাকি যে পার্টটা, এই ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি বা ই টু দি পাওয়ার জে 90 ডিগ্রি, এটা কিন্তু বেসিক্যালি জে এর সমান, অর্থাৎ আই এর সমান, ওই আপনাদেরকে যেটা কমপ্লেক্স নাম্বার যে এককের কথা বলেছিলাম আর কি, এটার সমান। হ্যাঁ, তো সেটা যদি আমরা বসিয়ে দেই এখানে, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই? জে ইন্টু ওমেগা এল আই সমান জে ওমেগা এল আই। এখন আবার চিন্তা করি, আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই জেড, এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সের ফর্মুলা। আর এখানে আমরা কি পাচ্ছি? ভি ইজ ইকুয়াল টু জে ওমেগা এল আই ইন্টু জে ওমেগা এল। তাহলে আমরা এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে জেড এর ভ্যালু কি আসছে? জে ওমেগা এল। এই যে জেড এর ভ্যালু জে ওমেগা এল আসছে, এটাই হচ্ছে গিয়ে আমার ইম্পিডেন্সের মান যদি এটা ইন্ডাক্টর হয়। হ্যাঁ, জে ওমেগা এল। একইভাবে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আপনি একইভাবে এই যে পুরো অ্যানালাইসিসটা এটা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার যে জেড এর ভ্যালুটা, মিনিট, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ক্যাপাসিট্যান্সের যে ইম্পিডেন্সের ভ্যালুটা সেটা আসে 1/j ওমেগা সি। তো আমরা কি পেলাম? আমরা বেসিক্যালি ইম্পিডেন্সের ভ্যালুগুলো পেলাম। যদি এটা রেজিস্টর হয় তাহলে ইম্পিডেন্সের ভ্যালু সরাসরি রেজিস্ট্যান্সের ভ্যালুটাই হবে। যদি ইন্ডাক্টর হয় তাহলে ইন্ডাক্টরের ইম্পিডেন্স হবে জে ওমেগা এল, যেখানে এল হচ্ছে ইম্পিডেন্স, ইন্ডাক্টেন্স। আর যদি ক্যাপাসিট্যান্স হয় তাহলে আপনার ইম্পিডেন্সের ভ্যালুটা হবে 1/j ওমেগা সি, এখানে সি হচ্ছে ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, এখানে আপনি একটা এক্সাম্পল দেখতে পারেন। ধরেন আমার ক্যাপাসিট্যান্স হচ্ছে, এই ক্ষেত্রে আমার ক্যাপাসিট্যান্স হচ্ছে 10 মাইক্রোফ্যারাডে, 10 মিলিফ্যারাডে, আমার ওমেগা হচ্ছে 4। তাহলে আমার ইম্পিডেন্স কত হবে? ইম্পিডেন্সের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে 1/j ওমেগা সি। 1/j ওমেগা হচ্ছে 4 আর সি হচ্ছে যেহেতু মিলিফ্যারাডে সেহেতু 10 × 10⁻³ তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাবো 1/j × 25 ওহম। ইম্পিডেন্সের একক কিন্তু অলওয়েজ ওহম হবে। আবার 1/j মানে কিন্তু -j, সো আমরা যেটা পাই ফাইনালি সেটা হচ্ছে -j 25 ওহম। ঠিক আছে, তো এভাবে আমরা ইম্পিডেন্সটা বের করতে পারি আর কি। ইম্পিডেন্স যখন বের করব সেটাকে সরাসরি আমরা সার্কিট অ্যানালাইসিসে ইউজ করতে পারি। তো সার্কিট অ্যানালাইসিসে চলে যাই।
সময় প্রায় শেষ হয়ে আসছে। প্রথমে আমাদেরকে বিভিন্ন কম্বিনেশনগুলো দেখতে হবে। কম্বিনেশনগুলো আসলে খুবই ইজি। আমরা যেগুলো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আগে পড়েছিলাম ডিসি সার্কিটে ঠিক সেরকম। যদি সিরিজে থাকে Z1 Z2 Z3 সিরিজে যদি থাকে তাহলে ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্সটা হবে হচ্ছে জাস্ট এগুলোর যোগফল Z1 Z2 প্লাস Z3। হ্যাঁ, আর যদি প্যারালালে থাকে তাহলে জাস্ট প্যারালালে যেভাবে আমরা করি আর কি, অর্থাৎ যদি এটা রেজিস্ট্যান্স হতো তখনও আমরা যেভাবে করতাম ঠিক সেভাবেই ওয়ান বাই জেড ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে 1/Z1 প্লাস 1/Z2 এর সমান। তাহলে সেটাকে ইনভার্স করলে আমরা জেড ইকুইভ্যালেন্ট পাবো, যেটার ভ্যালু হচ্ছে এরকম। ঠিক আছে, ঠিক যেভাবে আমরা রেজিস্ট্যান্স বের করেছিলাম ঠিক সেরকম। স্যার এখানে জেড বলতে কি তিনটাই, মানে ক্যাপাসিটর, ইন্ডাক্ট্যান্স আর রেজিস্ট্যান্স? আচ্ছা আচ্ছা, জি জি, তিনটাই। জেড মানে হচ্ছে ইম্পিডেন্স, এখানে তিনটার যে কোনোটাই হতে পারে। হ্যাঁ, আর এবং এখানে খেয়াল করলে দেখবেন আপনার ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ক্ষেত্রে যে আছে, এই কারণেই আমরা এতক্ষণ ধরে ধরেন এই যে ভোল্টেজ সোর্সের ওটা আর এইটা এই সব কারণেই আমরা এতক্ষণ ধরে ওই কমপ্লেক্স নাম্বারের বিষয়গুলো পড়লাম। এখন যেহেতু এখানে যে চলে আসছে বা কমপ্লেক্স নাম্বার এককটা চলে আসছে, সেহেতু এখন আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারবো আর কি ওই হিসাবে। ঠিক আছে স্যার যদি একসাথে তিনটা থাকে, ক্যাপাসিটর একটা, ইন্ডাক্ট্যান্স একটা, তারপর রেজিস্টর একটা, তিনটাই ক্ষেত্রে তাহলে Z1 Z2 তিনটাই একসাথে যোগ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। তো আপনি একটা কমপ্লেক্স নাম্বার পাবেন আর কি। আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি। এই যে দেখেন, এই এক্সাম্পল দেখলে আশা করি ক্লিয়ার হবে। ধরেন এখানে আমার একটা সার্কিট আছে, সার্কিটটাতে আমার একটা ভোল্টেজ সোর্স আছে 20 cos 40, একটা রেজিস্ট্যান্স আছে Z1 যেটার ভ্যালু হচ্ছে 60 ওহম, একটা ক্যাপাসিট্যান্স আছে যেটার ভ্যালু হচ্ছে 10 মিলিফ্যারাডে, এটা হচ্ছে Z2, আর একটা Z3, এটা হচ্ছে একটা ইন্ডাক্টেন্স, এটার ভ্যালু হচ্ছে 5 হেনরি। তো প্রথমে আমি কি করব, আমি হচ্ছে প্রথমে আমার ভোল্টেজ যে সোর্সটা আছে সেটাকে ফেজার ফরম্যাটে নিয়ে আমাদের কাজের সুবিধার জন্য। তো 20 cos 40 তাহলে কি হবে, আমার 20 মতোই থেকে যাবে ফেজার ফরম্যাটে। আর 40 পরে আমার দেখছেন কোন রকম কোনো অ্যাঙ্গেলের কথা বলা নেই, তাহলে এটা অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি আমরা ফেজার ফরম্যাটে ভিকে নিয়ে গেলাম। ওমেগা সমান এই যে cos 40, হ্যাঁ 4টাই হচ্ছে আমার ওমেগা। ঠিক আছে, তাহলে ওমেগা সমান 4 আমরা পেয়ে গেলাম। এবার আমরা ইম্পিডেন্স গুলো বের করি। এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি জানতাম, রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটাই হবে ইম্পিডেন্সের ভ্যালু। তাহলে Z1 সমান কি হবে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা 60 ওহম। এবার Z2 বের করতে হবে। Z2 কিভাবে বের করব, একটু আগেই আমরা আসলে এই Z2টা বের করেছি উপরে। যেহেতু ক্যাপাসিট্যান্স সেহেতু ইম্পিডেন্সের ভ্যালু হবে 1/j ওমেগা c। তো 1/j ইনটু ওমেগা হচ্ছে 4 আর ক্যাপাসিট্যান্স হচ্ছে 10 মিলি, মানে 10 ইনটু 10⁻³ তাহলে কি পাচ্ছি আমরা, ওই একটু আগে যেটা বের করেছিলাম সেটাই -j25 ওহম। এটা ওহমেও চলে আসবে না মানে এগুলো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা আচ্ছা, অলওয়েজ ওহম, জি স্যার। ইম্পিডেন্সের ইউনিট অলওয়েজ ওহম হবে। জি আর স্যার। একইভাবে Z3 যদি বের করি, Z3 আমরা ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে কি পড়েছিলাম, Z3 ইম্পিডেন্সের মান হবে j ওমেগা l ইন্ডাকট্যান্স হলে। তাহলে জাস্ট ওমেগা হচ্ছে 4 আর l হচ্ছে 5, তো এগুলোকে গুণ করে দিই তাহলে কি পাবো, j20 ওহম। এবার আমি কি করতে পারি, আমাকে বেসিক্যালি বের করতে হবে এই পয়েন্টের ভোল্টেজটা, হ্যাঁ, বা এই নোডের ভোল্টেজটা। এটার জন্য আমার একটা সুবিধাজনক কাজ হবে যদি আমি এই দুটোতে তো ইম্পিডেন্স, রাইট? তো এটাকে প্যারালালি একটা করে ফেলি, একটা ইম্পিডেন্সে পরিণত করি। প্যারালাল কিভাবে করব, তো জেড প্যারালাল, এটা হচ্ছে আমার প্যারালালের ফর্মুলা। জাস্ট এই দুটোকে যেভাবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেভাবে প্যারালাল করতাম ঠিক সেরকম আর কি, Z2 Z3 ডিভাইড বাই Z2 প্লাস Z3। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আমার কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে হচ্ছে। তো কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করলে কি হচ্ছে, উপরে আমার Z2 হচ্ছে -j25 আর Z3 হচ্ছে j20। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি পাই, -500 ইন্টু j স্কোয়ার। জে স্কোয়ার মান হচ্ছে ওই যে কমপ্লেক্সের আই স্কোয়ার যেটার ভ্যালু হচ্ছে -1। তাহলে -500 ইন্টু -1 তাহলে কি পাই, 500 এটা। আর নিচে হচ্ছে জাস্ট -j25j প্লাস 20j। এই দুটো জাস্ট আমরা যেভাবে কমপ্লেক্স নাম্বারে ইমাজিনারি পার্টটা যোগ করি আর কি, সেভাবে যোগ করে দিব। তাহলে কি আসে, -25j প্লাস 20j সমান হচ্ছে -5j। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা কি পাই, যে 100 ওহম পেয়ে যাব, রাইট? ইয়েস স্যার। বেসিক্যালি নিচে এটা ছিল 100 ডিভাইডেড বাই -j। তো যেহেতু 1/j সমান -1/j সমান -j, সেটা হিসাব করে আমার ফাইনালি এই অ্যান্সার চলে আসে আর কি, যে 100 ওহম, রাইট?
এখন আমার তাহলে আমরা ওই প্যারালাল দুটোকে এক করে ফেললাম, তো আমরা যে 100 ওহম পেয়ে গেছি। এখন আমি জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলেই আমি এখানে ভোল্টেজের ভ্যালুটা পেয়ে যাওয়ার কথা না? এটা যেভাবে আমরা ডিসি সার্কিটে করেছি জি স্যার। সেভাবেই করব। তো জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম, জেড প্যারালাল ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমার ভিটি ইনটু নিউমারেটর হবে জাস্ট এই ইম্পিডেন্সটা উপরে জেডপি, আর ডিনোমিনেটর হবে এই দুটো ইম্পিডেন্সের যে যোগফল, যেহেতু এটা সিরিজে আছে সেটা, Z1 প্লাস ZP। তাহলে আমার Z1 সমান কত? 60 ওহম, আর ZP তো আমরা বের করেছি আগে, যে 100। তো এই দুটো পেয়ে গেলাম। এটাকে জাস্ট 0 ডিগ্রি দিয়ে আমরা গুণ করলে আমাদের ভ্যালুটা পেয়ে যাবো। ক্যালকুলেটরে যদি আপনি এটা বসান তাহলেই আসলে ভ্যালুটা চলে আসবে। ভ্যালুটা হচ্ছে মোটামুটি এই যে এটার ভ্যালু আসবে এরকম 0.735 প্লাস জে 0.44, আর এটা তো 0 ডিগ্রি আছে। সেখান থেকে আপনি ক্যালকুলেটরে ফেজর ফরম্যাটে যদি ট্রান্সফর্ম করেন এটা পেয়ে যাবেন। এবার এই দুটোকে যদি গুণ করি তাহলে বেসিক্যালি কি হবে, আমরা আগেও যেটা পড়েছি, আমার ম্যাগনিটিউড দুটো জাস্ট গুণ হবে 0.857 ইন্টু 20, আর এই অ্যাঙ্গেলগুলো যোগ হবে, ঠিক আছে, 31 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। তাহলে কি পাই আমরা ফাইনালি? 17.14 31 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের ভোল্টেজ, ঠিক আছে? জি স্যার। স্যার কমপ্লেক্স নাম্বারগুলো আমরা ক্যালকুলেটরে একবারে ওই কমপ্লেক্স ফর্মে করলে গুণ করলে অনেক চলে আসে আর কি। ওই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা না দেখিয়ে একবারে সরাসরি ওইভাবে লিখে দিলে মানে গ্যাদে দেখিয়ে দিলে হবে না, রেক্টেঙ্গুলার ফর্মে দেখিয়ে দিলে হবে না? কারণ আমার তো ক্যালকুলেটরে দিলে একবারে চলেই আসছে। যেটা ক্যালকুলেটরে দিলে আপনার একবারে চলে আসে সেটা ওভাবে দেখিয়ে দিলেই হবে। সেটার জন্য ফার্দার আপনাকে আলাদা করে আমি যেভাবে করেছি এখানে এভাবে দেখানোর হয়তো দরকার হবে না। দেখাতে পারেন বাট দরকার নেই আর কি, মানে ক্যালকুলেটরে চলে আসলে ওভাবে করে দিতে পারেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের শেষ টপিক একদম, এসি সার্কিটে আমরা কিভাবে নোডাল অ্যানালিসিস করব সেটা। এটার পরে আমাদের আজকের যে লেকচার সেটা শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা সার্কিট, এখানে একটা কারেন্ট সোর্স আছে 3, এখানে সরাসরি ফেজার ফরম্যাট, আর এখানে ক্যাপাসিট্যান্সের মান না দিয়ে সরাসরি ইম্পিডেন্সের মানগুলো দিয়ে রেখেছি যাতে সহজে আসলে এই কাজটা আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, এগুলো যদি ক্যাপাসিট্যান্স দেওয়া থাকতো তখন আলাদা করে ইম্পিডেন্স বের করা লাগতো, কিন্তু এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইম্পিডেন্স আসলে সরাসরি দেওয়া আছে। হ্যাঁ, তো ওভাবেই করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কারেন্ট সোর্স আছে যেটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, আর একটা ভোল্টেজ সোর্স আছে, এটা একটা সুপার নোডেও ক্রিয়েট করছে, বুঝতেই পারছেন। তো সেটার ভ্যালু হচ্ছে 1045 ডিগ্রি। আর এখানে একটা ক্যাপাসিট্যান্স আছে যেটা ইম্পিডেন্স -j3 ওহম, j6 ওহমের একটা ইন্ডাকট্যান্স আছে, আর দুটো রেজিস্ট্যান্স আছে 4 ওহমের 12 ওহমের। তো আমাদের হচ্ছে এখন এটা অ্যানালাইসিস করব। তো এখানে বেসিক্যালি একটা সুপার নোড আছে দেখতে পাচ্ছেন, কারণ দুটোর কোনোটাই গ্রাউন্ড না, V1 আর V2। প্রথমে আমরা নোডটা সিলেক্ট করি আর কি। তো নোড তো দেখতেই পাচ্ছেন এই যে এভাবে পুরো নোডটা। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। আজানের সাউন্ড কি বেশি জোরে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু এই আজানটা, আমার বাসার পাশেই মসজিদ, তো এটা শেষ হওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করি। এটাই আমাদের লাস্ট টপিক আর কি। এটা শেষ হতে 2-3 মিনিট লাগবে। ওকে স্যার।
আচ্ছা, সমাধান শেষ হয়েছে। তো আমরা যেখানে ছিলাম, প্রথমে আমার তো এই সার্কিটটা আছে। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে নোডগুলো চিহ্নিত করতে হবে আর কি নোডাল অ্যানালাইসিসে। তো সেটা কিভাবে করবো, এই যে দেখেন বোঝা যাচ্ছে এই পুরো অংশটা, এটা একটা নোড, রাইট? কারণ এর মাঝে কোনো এলিমেন্ট নাই, একই ভোল্টেজ এখানে সব জায়গায়। এটা একটা নোড, এটাকে আমরা V1 ধরলাম। একইভাবে এই যে পুরো অংশটা, এটাও একটা নোড। তো বেসিক্যালি এখানে একটা নোড পেয়েছি আমরা, এখানে একটা নোড পেয়েছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দুটো নোড। হ্যাঁ, আরেকটা নোড আছে, এটা হচ্ছে গ্রাউন্ড নোড, যেটা আমাদের স্পেসিফাই করার দরকার নেই। তো এখন আমরা দুটো নোড পেয়ে গেছি। এবার দুটো নোড যখন পেয়ে গেছি, এটা কিন্তু ক্লিয়ার যে এই জায়গায় আমরা একটা সুপার নোড পাচ্ছি, রাইট? কারণ এই দুটো নোডের কোনোটাই গ্রাউন্ড না। দুটো নন গ্রাউন্ড নোডের মাঝখানে যখন আমরা একটা ভোল্টেজ সোর্স পেয়েছি, তার মানে এটা একটা সুপার নোড। সুতরাং এবার আমরা কাজ শুরু করতে পারি। সুপার নোডের ইকুয়েশন যে দুটো আমরা পাবো, সেগুলো সলভ করলেই আমরা বেসিক্যালি আমাদের যে V1 আর V2 এর মান, সেগুলো বের হয়ে যাবে। ঠিক আছে? V1 আর V2 মান যদি বের হয়ে যায়, তাহলে বাকি সবকিছু বের করা খুবই সহজ। আমরা বেসিক্যালি V1 আর V2 এর মানে বের করবো। তাহলে সুপার নোডের ইকুয়েশনে যাই। সুপার নোডের মূল ইকুয়েশনের আগে আমরা জাস্ট এই দুটোর রিলেশন যেটা, সেটা বের করে ফেলি। খুবই সিম্পল। V1 মাইনাস V2 সমান অবশ্যই এই ভ্যালুটা হবে, ভোল্টেজের ভ্যালুটা। V1 মাইনাস V2 সমান 1045 ডিগ্রি। সিম্পল, আমরা প্রথম ইকুয়েশন পেয়ে গেছি। হ্যাঁ, এবার দ্বিতীয় ইকুয়েশনে আসি। দ্বিতীয় ইকুয়েশনটা কিরকম, এই সুপার নোডের যে দুটো নোড, সেখানে আমরা কি কি কারেন্ট আসছে যাচ্ছে সেটার হিসেবে আমরা পেয়ে যাব। একসাথে যদি করি, তাহলে বেসিক্যালি এই যে 3 অ্যাম্পিয়ারের কারেন্টটা বেসিক্যালি এখানে আসছে, কিন্তু আমরা যেহেতু গ্রাউন্ড নিচে, আমরা ধরে নিচ্ছি যে বাইরের দিকে যাচ্ছে। তো সেই হিসাবে কারেন্ট সোর্সের যে ইয়েটা আমরা পাবো, সেটা হচ্ছে -30 ডিগ্রি, প্লাস এইদিকে যে কারেন্টটা ফ্লো হবে কেসিএল থেকে যেটা পাই, সেটা হচ্ছে কি V1 মাইনাস 0, এই পয়েন্টটাতে ভোল্টেজ 0, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই যে ইম্পিডেন্সটা থাকে এখানে, সেটা কি -j3। ঠিক আছে? এরপর এই হচ্ছে V1 নোড আমাদের গেল। এবার V2 এর ক্ষেত্রে কি পাবো, একটা হচ্ছে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই এই ইম্পিডেন্সটা, এই যে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 12। আরেকটা হচ্ছে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই এই ইম্পিডেন্সটা, মানে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই J6। তাহলে আমরা পুরো ইকুয়েশন কি পেলাম, -30 ডিগ্রি প্লাস V1 মাইনাস 0 মাইনাস J3, এটা হচ্ছে এই জায়গার জন্য, -30 ডিগ্রি ছিল এটার জন্য। এরপর এইটা পেয়েছি V2 মাইনাস 0 ডিভাইড বাই J6, এটা হচ্ছে এই অংশের জন্য। আর ফাইনালি V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 12, এটা পেয়েছি এই অংশের জন্য। এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, ইজ ইকুয়াল টু 0। তো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। হ্যাঁ,
এখন যেহেতু আমাদের মাত্র দুটো ভ্যারিয়েবল আছে v1 আর v2, যেহেতু আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে যদি অন্যটার সাপেক্ষে প্রকাশ করতে পারি তাহলে সেটা সাবস্টিটিউট করেই আমরা আসলে ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাই? v1 - v2 সমান 10 45 ডিগ্রি। সুতরাং v1 সমান কি হবে? v2 + 10 45 ডিগ্রি, রাইট? এই ভ্যালুটা আমরা তাহলে 2 নাম্বার ইকুয়েশন বসিয়ে দিই। তাহলে আমরা কি পাচ্ছি? -30 ডিগ্রি -30 ডিগ্রির মতোই থাকবে। v1 - 0 ডিভাইডেড বাই z3, এখানে 0 তো 0, v1 এর জায়গায় v2 + 10 45 ডিগ্রি চলে আসবে, যেহেতু ওটা আমরা সাবস্টিটিউট করছি, ডিভাইডেড বাই -j3। আর বাকি দুইটা তো v2 ই ছিল, প্লাস v2 ডিভাইডেড বাই j6 প্লাস v2 বাই 12, ঠিক আছে? তো স্যার হ্যাঁ, স্যার আমরা কি কোনো লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো না এই ইকুয়েশনগুলো? এই কোশ্চেনগুলো মোস্টলি হাতেই করতে হয়, কারণ ক্যালকুলেটরে যেটা থাকে সেটাতে সব মানে মোস্ট অফ দ্য ক্যালকুলেটরে আমি যতটুকু দেখেছি, আমি যেগুলো ইউজ করেছিলাম, সেখানে সরাসরি কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশন থাকলে সরাসরি সলভ করা যায় না। এই কারণে আপনাকে যখন আমরা যে প্রবলেমগুলো দিব সেগুলো এরকম হবে, মাত্র দুটো ভ্যারিয়েবল থাকবে বা এই টাইপের, বুঝতে পারছেন? ডিসিতে যেমন আপনি ক্যালকুলেটরে করে ফেলতে পারছেন, এখানে হয়তো ক্যালকুলেটরে করতে পারবেন না, কিন্তু এখানে ইকুয়েশন কম থাকবে, এখানে ভ্যারিয়েবল কম থাকবে, সেটা আপনি হাতে করতে পারবেন এভাবে যেভাবে দেখাচ্ছি। ওকে স্যার। ওকে, তো যেখানে ছিলাম, এই হচ্ছে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখানে আমাদের খালি একটাই ভ্যারিয়েবল আছে v2, এটা সলভ করলে এটা পেয়ে যাবো। তো সলভ করি। যেহেতু এখানে 12 আছে নিচে, এটা হচ্ছে হাইয়েস্ট, 3 6 আর 12, তো আমাদের লসাগু হচ্ছে 12। তো সবগুলোকে আমরা 12 দিয়ে গুণ করি। হ্যাঁ, সবগুলোকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? আচ্ছা, এই 0 ডিগ্রি যদি থাকে, 0 ডিগ্রি মানে বেসিক্যালি এটার রিয়েল নাম্বারই, তো আমরা সেটা পরে না লিখলেও চলবে। তো সরাসরি -3 × 12 -36। হ্যাঁ, এরপর v2 + 10 × 45 ডিগ্রি, এখানে 12 দিয়ে গুণ করেছি কিন্তু নিচে 3 ছিল, তো টোটাল 4 দিয়ে গুণ হবে আর কি। তাহলে কি আসলো? এই মাইনাসটা আর প্লাসটা মিলে এখানে একটা মাইনাস চলে আসবে, তো -1/j ইন্টু v2টা 4 দিয়ে গুণ হবে 4v2, 10 45 ডিগ্রিটা 4 দিয়ে গুণ হয় 45 ডিগ্রি, ঠিক আছে? এরপর v2/j6, এখানেও 12 দিয়ে গুণ হচ্ছে উপরে নিচে উপরে, তো 12 আর 6 কাটাকাটি হয়ে আমাদের থাকে আর 2, তো কি হবে? +1/j 2v2। হ্যাঁ, আর এখানে তো জাস্ট 12 দিয়ে গুণ করেছি, তো আর বাকি থাকে v2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার আরেকটা জিনিস, 1/j এর মানে কি? 1/j মানে কিন্তু -j। -j। হ্যাঁ, তো -jটা বসিয়ে দিই তাহলে আমরা, তাহলে কি পাই? -36, এই যে 1/jটা -1/j ছিল সেটা +j হয়ে গেল, -36 + j × 4v2 + 45 ডিগ্রি, মাইনাস আবার এখানে -j বসিয়ে দিলাম, তো -j 2v2 + v2 = 0। হ্যাঁ, এবার এই লাইনে আসি। তো আমার যে 4v2 থেকে যে 2v2 বিয়োগ যাবে, এটা তো একটা অংশ গেল। আরেকটা অংশ দেখেন, এই যে j × 45 ডিগ্রি যেটা ছিল, এটা এই পুরো অংশটাকেই কিন্তু আমরা পোলার ফরম্যাটে নিতে পারি। কিভাবে? সবসময় এটা মনে রাখবেন যে j = 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? তো সেটাকে আমরা বসিয়ে দিলাম, রাইট? আমরা যদি সেটাকে বসিয়ে দিই, তো এরপরে আমরা যেটা আগে পড়েছিলাম পোলার ফরম্যাটে গুণ যেভাবে করে, 1 × 40 আর 90 ডিগ্রি + 45 ডিগ্রি, এটা করলেই আমরা এইটার পোলার ফরম্যাটের যে ভ্যালুটা সেটা পেয়ে যাবো। সেটা কি হয়? এই যে 40 135 ডিগ্রি, 90 + 45 135 ডিগ্রি, আর 1 × 40 তো 40, সেটাই থেকে যাবে। আর বাকি অংশ তো সিম্পল, বুঝতেই পারছেন। তো এখান থেকে আমরা সিম্পলি এখানে চলে আসবো। তো v2 যদি কমন নিই, v2 কমন নিলে একটা 1 পাবো, এখান থেকে একটা 1, এখানে j4 থাকবে +j4, এই যে, আর -j2, ঠিক আছে? = এইটাকে তো এই দুটো টার্মকে আমরা পক্ষান্তর করে ফেলেছি, অন্য পাশে নিয়ে এসেছি। তাহলে কি হলো? -36টা 36 হয়ে গেল, আর এটা -40 অ্যাঙ্গেল 135 ডিগ্রি হয়ে গেল। তো v2 × 1 + j4 - j2 = 36 - 40 অ্যাঙ্গেল 135 ডিগ্রি। এটা এবার j4 - j2 তো j2 এসে যাবে,
সুতরাং v2 ইন্টু 1 প্লাস j2 ইজ ইকুয়াল টু 36 মাইনাস 40 135 ডিগ্রি। এবার জাস্ট v2 বের করার জন্য একদমই সিম্পল কাজ, এই ভ্যালুটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি, এটা ক্যালকুলেটরে বসালেই আপনারা এই যে এই ভ্যালুটা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। সুতরাং v2 সমান এটা ডিভাইডেড বাই এটা, মানে এই যে এই ভ্যালুটা ক্যালকুলেটরে বসালেই এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার v2 এর ভ্যালু, রাইট? v1 এর ভ্যালু কিভাবে বের করব? কোনো প্রশ্ন ছিল? না স্যার। ওকে, তো v1 এর ভ্যালুটা কিভাবে বের করবো? ওই যে 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পেয়েছিলাম v1 সমান v2 প্লাস 1045 ডিগ্রি। তো এটাই এভাবে v1 এর ভ্যালু বের করে ফেলবো। v1 ইজ ইকুয়াল টু v2 প্লাস 1045 ডিগ্রি। v2 এর ভ্যালু তো আমরা এখানে পেয়েছি, এই যে। তো এটা এখানে বসিয়ে দেবো 31.41 অ্যাঙ্গেল মাইনাস 87.18 ডিগ্রি প্লাস 1045 ডিগ্রি। এটাও যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে সরাসরি আমরা v1 এর ভ্যালু 25.78 অ্যাঙ্গেল মাইনাস 70.48 ডিগ্রি এটা পেয়ে যাবো। তাহলে আমরা v2 আর v1 দুটোই পেয়ে গেছি। মোটামুটি এভাবেই আমরা নোডাল অ্যানালিসিস করে সবগুলো নোডের ভোল্টেজ বের করে ফেললাম। স্যার এটা ক্যালকুলেটরে সরাসরি কিভাবে বসাবো, মানে এটা বুঝতেছি না। আচ্ছা, ক্যালকুলেটরে মোড আছে, বুঝতে পারছেন? জি স্যার। ক্যালকুলেট আপনি ইউটিউবে সার্চ দিলেই হয়তো এটা পাবেন যে ক্যালকুলেটরে কিভাবে কমপ্লেক্স নাম্বারের অপারেশনগুলো করা যায়। ক্যালকুলেটর হচ্ছে বিভিন্ন মোড আছে, কমপ্লেক্স ওই, এবং মোডের পরে এটা আসলে এভাবে আপনাকে সরাসরি এখন বোঝানোটা একটু কঠিন। যদি প্রয়োজন হয় আমরা পরবর্তীতে ভিডিও দিব, বা ইউটিউবে যদি আপনি সার্চ দেন বা গুগল সার্চ দেন তাহলেও আপনি ভিডিও পেয়ে যাবেন। যে কোনো ক্যালকুলেটরেই করা যায় মোটামুটি, ইভেন 100 ms এও করা যায়, আর একটু ভালোগুলোতে করাই যায়, ইএস প্লাস সিরিজের সবগুলোতে। ওটা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, খুবই ওকে স্যার। সিম্পল দিয়ে আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমরা 31.41 আর 10 যোগ করেছি, যোগ করে আমরা পেয়েছি এর চেয়েও কম ভ্যালু 25.78। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বেসিক্যালি আপনি যদি এই জিনিসটাকে কমপ্লেক্স প্লেনে বসান, হ্যাঁ, তাহলে দেখাই একটা কমপ্লেক্স প্লেন। হ্যাঁ, কমপ্লেক্স প্লেনে যদি বসান 31 মাইনাস 87 ডিগ্রি যেটা, সেটা বেসিক্যালি এখানে সামহার হবে, হ্যাঁ, এইখানে কোথাও হবে। আর 1045 ডিগ্রিটা হবে, আচ্ছা মাইনাস 85 ডিগ্রিটা হবে হচ্ছে এখানে কোথাও, 1045 ডিগ্রিটা হবে ধরেন এখানে। এই দুটো যোগ করলে আসলে বুঝতেই পাচ্ছেন অনেক বেশি ফেজ ডিফারেন্স এই দুটোর মধ্যে। এই কারণে যোগ করার ফলেও ভ্যালুটা আসলে ফাইনাল যে মডুলাসের ভ্যালু সেটা বাড়ে না। এটা আপনারা প্লট করলে নিজেরাই বুঝতে পারবেন। তো এটা এই কারণে বললাম, যদি আপনি আপনার এরকম 31 আর 10 যোগ করে 25 এর মতো ভ্যালু এসেছে, একটু যদি কনফিউজ হয়ে যান, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এই কমপ্লেক্স নাম্বার নিয়ে যখন কাজ করবেন তখন এ ধরনের ভ্যালু আসতে পারে, এটা অ্যাঙ্গেলের কারণে, ঠিক আছে। তো এই ছিল আজকে মোটামুটি আমার ক্লাস। বেসিক্যালি যেটা আসলে মূল কথা সেটা হচ্ছে এই এসি সার্কিট অ্যানালাইসিস তেমন আলাদা কিছু না, ডিসি সার্কিট অ্যানালাইসিসের মতোই। জাস্ট আপনি যদি কমপ্লেক্স নাম্বারটা বুঝেন আর সেটা নিয়ে হালকা পাতলা কাজ করতে পারেন, খুবই সিম্পল কিন্তু কাজগুলো, যেগুলো এগুলো আমরা প্র্যাকটিস কম হলে বা প্র্যাকটিস না করলে একটু অসুবিধা হয়, বাট প্র্যাকটিস করলে খুবই সহজ। এর যদি এগুলো নিয়ে হালকা পাতলা ডিসি সার্কিট অ্যানালাইসিস যেভাবে করেছেন সেভাবেই জাস্ট এই কাজগুলো করে একটুখানি জাস্ট ওই যে বা কমপ্লেক্স নাম্বারের যে ব্যাপারগুলো এগুলোর সাথে একটুখানি যদি পরিচিত হতে পারেন তাহলে এই ব্যাপারগুলো খুবই সহজ হয়ে যায়। এটাই, এর বাইরে তেমন কঠিন কিছু না। আর আশা করি এসি সার্কিটের পুরো বিষয়টা আমি আপনাদেরকে একটা ইনটিউটিভ আন্ডারস্ট্যান্ডিং দিতে পেরেছি, জাস্ট কিভাবে কাজ করে, কেন আমরা এসি নিয়ে কাজ করি, আর কিভাবে আসলে এসি সার্কিটের অ্যানালাইসিস গুলো করে। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? স্যার এখানে কি মানে শুধু নোডাল অ্যানালাইসিস আসবে, মানে সোর্স ট্রান্সফরমেশন বা ওরকম কিছু কি থাকবে? সোর্স ট্রান্সফরমেশন ফর নাও নোডাল অ্যানালিসিস পর্যন্তই আছে। আপনাদের বাক্স যদি দেখেন নোডাল অ্যানালিসিস পর্যন্তই ভিডিও আছে। সোর্স ট্রান্সফরমেশনও করা যায় এখানে, তবে সম্ভবত সেগুলো হয়তো আমাদের পড়ানো হবে না, কারণ এই উইকেই মোটামুটি এই লেকচারগুলোই শেষ লেকচার। তো সোর্স ট্রান্সফরমেশন ভাবে পড়ানো হচ্ছে না আমি যতদূর দেখেছি। যদি পড়ানো হয় সেটা আপনি জানবেন, বাট আমার ধারণা যে নোডাল অ্যানালিসিস পর্যন্তই হবে, এটা আমার ধারণা, আমি শিওর না। ওকে স্যার। আচ্ছা এই নোটটা মানে কোথায় শেয়ার করবেন? এই নোটটা আমি ডিসকর্ডে শেয়ার করে দেবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তো এই নোটটা বানানোর বেসিক উদ্দেশ্য এটাই ছিল যে এটা আপনাদের যদি আপনার এটা ফলো করেন একটা রেফারেন্স হিসেবে থাকবে মোটামুটি, বিশেষ করে ক্লাসটা যদি করে থাকেন এই নোটটা বুঝতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না, ওই জন্যই নোটটা দেওয়া। তো আপনাদের আর তো কোনো প্রশ্ন নেই না? না স্যার, আজকে নেই। ওকে, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।